Hello everyone. I welcome you all to this new Memory Power Mastery 5 days class. So আজকের ডেটে আজকের এই মুহূর্তে আমি তোমাদের সাথে যে জিনিসটা শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে যে আজকের ক্লাস আর আজকের ক্লাসের মেন টপিক হচ্ছে হাউ টু ইনক্রিজ কনসেন্ট্রেশন ইন স্টাডি ফর এনি চাইল্ড। অর্থাৎ কিভাবে আমরা কোনো বাচ্চার কনসেন্ট্রেশন পাওয়ারকে ইমপ্রুভ করে দিতে পারি, মনে রাখার ক্ষমতাটাকে আমরা বাড়িয়ে দিতে পারি। হাউ টু রিমেম্বার মেনি থিংস ইন লেস টাইম, কম সময়ে কি করে বেশি জিনিস আমরা মনে রাখতে পারি। হাউ টু স্কোর অ্যামেজিং রেজাল্ট ইভেন ইফ ইউ স্টাডি জাস্ট ফর 3 to 4 hours আ ডে। অর্থাৎ দিনে মাত্র 3 থেকে 4 ঘন্টা পড়াশোনা করে কিভাবে অসম্ভব ভালো রেজাল্ট করা যেতে পারে। তো এই সমস্ত জিনিসগুলো নিয়ে আজকের ক্লাসে ডিসকাশন করা হবে। তো আমি সবাইকে রিকোয়েস্ট করতে চাইবো যারা এই ক্লাসের এই মুহূর্তে এই ক্লাসটাকে দেখছেন তারা অবশ্যই নোট নিজের মতো করে নোট বানাবেন। যেগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট মনে হবে সেগুলো অবশ্যই নিজের মতো করে নোট বানিয়ে লিখে রাখবেন। আর যেটা হচ্ছে যে এই ক্লাসটা যখন চলছে তখন আমি সাজেস্ট করতে চাইবো যে আপনার কাছে যদি কোনো ইলেকট্রনিক ডিভাইস থাকে তাহলে সেই ইলেকট্রনিক ডিভাইসটাকে অবশ্যই সাইলেন্ট মোডে রাখবেন। অর্থাৎ মোবাইল ফোন যদি থাকে তাহলে সাইলেন্ট মোডে রাখবেন, কারণ এই ক্লাসটা যখন চলছে তখন অন্য কোনো কল এলে ডিস্টার্ব হতে পারে। সেই কারণে অবশ্যই মোবাইল ফোনটাকে সাইলেন্ট মোডে রাখবেন। সো নেক্সট পয়েন্টে আমি চলে যাই যে স্টুডেন্টরা কেন যেটা পড়ে সেটাকে মনে রাখতে পারে না, এবং যেটা হচ্ছে পড়ে তখন তারা সেই পার্টিকুলার জিনিসটাতে কনসেন্ট্রেট করতে পারে না। সো হোয়াই স্টুডেন্টস আর আনএবল টু কনসেন্ট্রেট, হোয়াই দে আর আনএবল টু রিমেম্বার ইভেন ইফ দে স্টাডি but unable to produce result in front of private tutor or in school। বেশিরভাগ স্টুডেন্ট থাকে সারা বছরই কিছু না কিছু পড়াশোনা করে অথচ সেটাকে মনে রাখতে পারে না। বাড়িতে পড়াশোনা করে অথচ স্কুলে বা প্রাইভেট টিউটরের কাছে আউটপুট সেরকম ভাবে দিতে পারে না, রেজাল্ট সেরকম ভাবে আসে না। তো কেন এটা হয়? তো চলুন আজকের এই ক্লাসটাতে আমরা সেই সম্পর্কে আরো ডিটেলসে জেনে নিই। তো এই ক্লাসটাকে শুরু করার আগে আমি সবার প্রথমে নিজের সম্পর্কে কিছু বলি। সো হু ইজ মিঠুন সামন্ত? মিঠুন সামন্ত অর্থাৎ আমি আমার স্কুলিং কমপ্লিট করেছি ফ্রম দ্য ডিস্ট্রিক্ট অফ পুরুলিয়া, অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য স্কুল সান্তালি থার্মাল প্ল্যান্ট হাই স্কুল। অ্যান্ড আমি এই স্কুলে ক্লাস 1 থেকে ওইখানে আমি ডিফারেন্ট ডিফারেন্ট দুটো স্কুলে পড়াশোনা করেছি। তো সেখানে আমার ক্লাস 1 থেকে 10 পর্যন্ত কমপ্লিট হয়। তারপর আমি আমার হায়ার সেকেন্ডারি এক্সাম কমপ্লিট করি হুগলি ডিস্ট্রিক্ট থেকে। তো সেটা ছিল বাগাটি রামগোপাল ঘোষ হাই স্কুল। তো সেখান থেকে আমি আমার স্কুলিং জার্নি কমপ্লিট করি এবং সেখানে জাস্ট 2 বছর স্পেন্ড করি। তারপর আমি আমার ক্যারিয়ারের জন্য আমার কলেজে পড়াশোনা শুরু করি। সেটা হচ্ছে পার্টিকুলার ওই আমাদের যে 11-12 স্কুল ছিল তার ঠিক পাশেই। তো সেটা হচ্ছিল প্লেসটার নাম বাগাটি, আর হচ্ছে কলেজের নাম ছিল শ্রীগোপাল ব্যানার্জি কলেজ। সো এটা হচ্ছে হুগলি ডিস্ট্রিক্টের কথা আমি বলছি। তো তারপর যখন কলেজে আমি পড়তাম তখন আমার সাবজেক্ট ছিল জুলজি, তো প্রাণীবিদ্যা। তো এখান থেকে শুরু করে আমার যে জার্নিটা শুরু হয়, তো কলেজ লাইফ কমপ্লিট করার পর আমার যে জার্নিটা শুরু হয় সেই জার্নিটা হচ্ছে আমার একটা আমি ইন্টারেস্ট খুঁজে পেয়েছিলাম। আমার সেই ইন্টারেস্টটা হচ্ছে যে তখন সবে সবে হচ্ছে মোবাইল ইন্ডাস্ট্রিটা শুরু হচ্ছে ইন্ডিয়াতে। মোবাইল ইন্ডাস্ট্রি জাস্ট একটু বুমিং ইন্ডাস্ট্রি, অর্থাৎ মোবাইল ইন্ডাস্ট্রিটা জাস্ট স্প্যান করছে। তো সেরকম সিচুয়েশনে আমাদের সবচেয়ে ইন্টারেস্টেড জিনিস হচ্ছে মোবাইল ফোন, আর হচ্ছে মোবাইল ফোনের যেগুলো ইউজেস বা বলতে গেলে গুড ইউজেস। তো সেই সমস্ত ইউজেসগুলো আমাদেরকে কিভাবে আমাদেরকে ইজি করে দিচ্ছিল সমস্ত কাজ। যে সমস্ত কাজগুলো কঠিন, সেই কঠিন কাজগুলোকে অনায়াসে ইজিলি এবং খুব কম সময়ে কমপ্লিট করতে হেল্প করছিল। এবং আমাদের হাতের সামনে আমাদের পকেটের মধ্যে অল দ্য টাইম এমন একটা ডিভাইস আমরা ক্যারি করতে পারতাম যে ডিভাইসটা আমাদের হচ্ছে অনেক কিছু কাজ একসাথে কমপ্লিট করে দিত। যেমন উদাহরণ হিসেবে যদি দেওয়া যায় ক্যালকুলেটর, ক্যামেরা, কনভার্টার, তারপর হচ্ছে কারোর সাথে মেসেজের মাধ্যমে কথা বলা, তারপর কলিং ফিচার, এগুলো থেকে শুরু করে
আমাদের এন্টারটেনমেন্ট পারপাস যেটা হচ্ছে মিডিয়া ডিভাইস, সেটা হচ্ছে আমাদের সংস, ভিডিওস। তো এগুলো আমরা অনায়াসে জাস্ট একটা ছোট্ট স্ক্রিনের মধ্যে দেখে নিতে পারি এবং সেম জিনিস সেম আউটপুট আমরা পাই। সেখানে মোবাইল ইন্ডাস্ট্রিটা ছিল একটা ইন্টারেস্টিং ইন্ডাস্ট্রি এবং সেই ইন্ডাস্ট্রিটা থেকে আমার জার্নি শুরু হয় অ্যাজ আ বিপিও এক্সিকিউটিভ। তো এখানে আমি বলতে চাইবো যে ফার্স্ট অফ অল আমি একটা জায়গায় আমি একটা একটা ভিজুয়ালাইজ করতাম একটা লোগোকে পার্টিকুলার। সেই লোগোটা হচ্ছে যে আর অন্য কোনো লোগো নয়, আইবিএম। অর্থাৎ আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন হচ্ছে আমি দেখেছিলাম যে আমাদের স্কুলে তখন আহ, প্রথমবার কম্পিউটার আছে এবং সেই কম্পিউটার শেখার জন্য সমস্ত ক্লাসের স্টুডেন্টদেরকে হচ্ছে ফোর্স করা হয় না, বাট যারা ইন্টারেস্টেড তারা শুধুমাত্র শিখতে পারবে, এরকম একটা সিচুয়েশন ছিল। তো তারপরে আস্তে আস্তে কম্পিউটার সাবজেক্টটা ম্যান্ডেটরি হয়। তো তখন কম্পিউটারের প্রতি একটা ভীষণ ইন্টারেস্ট ছিল এবং সেই ইন্টারেস্টের মধ্যে কম্পিউটারের যে সিপিইউ এর মধ্যে একটা লোগো থাকতো, সেই লোগোটা ছিল আইবিএম। তো আইবিএম এর ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন। তো এটা একটা কোম্পানির নাম। তো এই কোম্পানিটা অনেক বছর পুরনো। তো এই কোম্পানিটা এত বছর পুরনো একটা কোম্পানি এবং এই কোম্পানির একটা ভাগ হচ্ছে আইবিএম দাক্স। তো এই আইবিএম দাক্স কি করে না, বিজনেস প্রসেস আউটসোর্সিং ডিপার্টমেন্টটাকে সামলায়। তো বিভিন্ন কোম্পানির বিজনেস প্রসেস আউটসোর্সিং হয়। তো তার মধ্যে এয়ারটেলের হচ্ছে যেটা হচ্ছে বিজনেস প্রসেস আউটসোর্সিং, সেই জিনিসটাকে আইবিএম দাক্স দেখাশোনা করছে। তো আমার যেটা বলার উদ্দেশ্য এখানে সেটা হচ্ছে যে ফ্রম ক্লাস 9 সেই লোগোটা আমার কাছে ছিল, যে ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনের যে লোগো, সেই লোগোটা আমি ভিজুয়ালাইজ করতাম জাস্ট। তো সেই লোগোটাকে আমি যখন ভিজুয়ালাইজ করতাম তো সেখান থেকে আমার মনের মধ্যে একটা জাস্ট একটা প্রিন্ট ছিল, একটা ইমপ্রিন্ট ছিল। সেই ইমপ্রিন্টটা হচ্ছে এরকম যে ওই লোগোটাকে আমি ঘুমিয়ে থাকার সময়ও ভাবতাম, আমি যখন জেগে থাকতাম তখন জাস্ট ভিজুয়ালাইজ করতাম, কেননা ওটার সাথে আমরা ইমোশনালি কানেক্টেড ছিলাম, কম্পিউটার সাবজেক্টের সঙ্গে ইমোশনালি ভীষণভাবে কানেক্টেড ছিলাম। তো সেখান থেকে শুরু হয় জার্নি এবং আইবিএম দাক্স এটাকে আমি কি করি, ইন্টারেস্ট যেটা ছিল সেই ইন্টারেস্টটাকে আমি বাস্তবে রূপায়িত করি। তো এরকমভাবে যে জার্নিটা ছিল সেই জার্নিটা ইজি ছিল না, কেননা আইবিএম দাক্স যে কোম্পানিটা ছিল সেই কোম্পানিতে আমি 3বার ইন্টারভিউ দিয়েছি। প্রথমবার যখন ইন্টারভিউ দিই তখন কি হয় না, আমি যখন ইন্টারভিউ দিতে যাই যে ইন্টারভিউয়ার ছিলেন, তো তিনি আমাকে এমন এমন কঠিন কঠিন প্রশ্ন করেন এবং যেই প্রশ্নগুলো আমার কাছে ছিল ইম্পসিবল। 2 নম্বর বার আমি যখন ইন্টারভিউ দিতে যাই তখনও সেম, তখনও ছিল একই সিচুয়েশন, আমাকে সেম টাইপের কোয়েশ্চেন করা হয়, আমি ফেলিওর। 3 নম্বর বার আমি আরেকবার চাই, তখন কি ছিল না, তখন হচ্ছে ডিমান্ড একটু অন্যরকম ছিল। তখন ওই কোম্পানির কাছে রিক্রুটমেন্টের ডিমান্ড বেশি ছিল এবং তখন অন্য একজন ইন্টারভিউয়ার ছিলেন। তো তিনি অনেক ইজি ইজি কোয়েশ্চেন আমার কাছে ইজি লেগেছিল, কারণ আমি পুরো ফরম্যাটটা জানতাম। প্রথম 2বার যে ফেলিওর হয়েছি তো সে যে কোয়েশ্চেনগুলো আমাকে জিজ্ঞেস করলে আমি পারতাম না, হার্ড কোয়েশ্চেন এবং সেই টাইপেরই কোয়েশ্চেন করা হয়, তো সেই কোয়েশ্চেনগুলো আমি এক্সপার্ট হয়ে গেছিলাম। তো অ্যাজ এ রেজাল্ট অফ দ্যাট সেইবারে আমার মধ্যে যে কনফিডেন্সটা ছিল যে আমি ফেলিওর হওয়ার মতো ইভেন সিঙ্গেল থট আমার মধ্যে ছিল না যে আমি আজকে ফেলিওর হবো এই ইন্টারভিউতে। তো সেই থট যে মুহূর্তে আমার মধ্যে ছিল সেই মুহূর্তে আমি সাকসেসফুল হয়েছিলাম সেই ইন্টারভিউটাতে। তো এরকম ভাবে আমি আইবিএম এর যে লোগোটা ছিল সেই লোগোটাকে ভিজুয়ালাইজ করতাম এবং একটা টাইম ছিল যখন আমি সেটাকে রিয়েলিটিতে পরিণত করেছি। তো আইবিএম এর পর নেক্সট যে কোম্পানিটাতে আমি ছিলাম সেটা হচ্ছে যে ফার্স্ট সোর্স লিমিটেড। তো সেটা হচ্ছে যে ভোডাফোনের বিপিও। প্রথমেরটা ছিল এয়ারটেলের, তারপরটা হচ্ছে ভোডাফোনের, নেক্সট হচ্ছে ভোডাফোনের ডেটা হেল্প ডেস্ক, সেটা ছিল কোচ অ্যান্ড প্রোটেক প্রাইভেট লিমিটেড, দ্যাট ইজ দ্য থার্ড অপশন। নেক্সট হচ্ছে 4 নম্বর অপশন মোবাইল ইন্ডাস্ট্রির যেটা এফএমসিডি সেক্টর হয় সেটা হচ্ছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। তো ওয়ান অফ দ্য বিগেস্ট ইন industry and one of the biggest company in India and also working in all the countries. That means outside India, it is also having its presence. So that is none other than Reliance Industries Limited, and I am so happy and grateful to be part of that particular organization. So that is none other than Reliance Retail Limited. So this is the retail segment of Reliance Industries Limited, and this is the
এফএমসিডি সেগমেন্ট। সো এখানে কি ছিল, যে সমস্ত হোম অ্যাপ্লায়েন্সেস থেকে শুরু করে ইলেকট্রনিক গ্যাজেটস লাইক আইম্যাক, ল্যাপটপ, ল্যাপটপের মধ্যে যেগুলো লেনোভো থেকে শুরু করে, এইচপি থেকে শুরু করে, আলাদা ব্র্যান্ডস, এসার থেকে শুরু করে, almost all the brands were present there, and I was there in the mobile segment. So after that আমি যেটা জয়েন করেছিলাম সেটা হচ্ছে এইচপি, সো হিউলেট প্যাকার্ড। তো এখান থেকে যে জার্নিটা শুরু হয়, তো সেই জার্নিটার মধ্যে এক নম্বর যেটা ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন আইবিএম, তো সেই আইবিএম কোম্পানির সাথে যুক্ত হওয়াটা অনেকের ড্রিম থাকে। তো আমারও একটা ড্রিম ছিল, আমার ড্রিমটা আমি ফুলফিল করেছিলাম। এইচপি কোম্পানির সাথে যুক্ত হওয়া অনেকের একটা ড্রিম থাকে, আমি সেই ড্রিমটা ফুলফিল করেছিলাম। তারপর 6 নম্বরে স্যামসাং ইলেকট্রনিক্স ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, আমি স্যামসাংয়ের সাথে যুক্ত ছিলাম। তো সেখানে স্যামসাংয়ের যে মোবাইল সেগমেন্ট, সেই সেগমেন্টটাতে ছিলাম। তো এখানে স্যামসাংয়ের সঙ্গে যুক্ত হওয়াটা একটা বিশাল একটা একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট বলা যায়। তো এরকমভাবে আমার জার্নিটা শুরু হয়। তো আজকে আমি যে মেন টপিকটা নিয়ে আলোচনা করব, সেই মেন টপিকের মধ্যে মাইন্ডের রোল, অর্থাৎ আমাদের যে মন থাকে সেই মন নিয়ে আমরা আলোচনা করব। তো সবার প্রথমে আমি মন নিয়ে আলোচনা করছি, তারপর গ্র্যাজুয়ালি আমরা ব্রেন নিয়ে আলোচনা করব, এবং গ্র্যাজুয়ালি আমাদের কনসেন্ট্রেশন, আমাদের পড়াশোনার যে ইমপ্রুভমেন্ট, আমাদের স্মৃতিশক্তি, সেটা কিভাবে এই মন এবং ব্রেনের উপর কানেক্টেড হয়ে আমাদের রিয়েল লাইফে ইমপ্লিমেন্ট হয়, তো সেটা নিয়ে আলোচনা করব। তো হোয়াট ইজ মাইন্ড? মাইন্ড সম্পর্কে যদি কিছু বলা যায় তাহলে আমরা বলতে চাইবো যে মাইন্ড হচ্ছে এমন একটা জিনিস যেটা আমাদের মধ্যে প্রেজেন্ট আছে, এবং যে জিনিসটার ভূমিকা হচ্ছে অসীম, এবং এটার হচ্ছে যদি ইন টার্মস অফ মানি যদি আমরা কল্পনা করি, তাহলে এটার হচ্ছে আমাদের কাছে এমন একটা বহুমূল্য সম্পদ যেটা আমাদের ভেতরেই আছে, এবং সেটা সম্পর্কে আমরা অতটা সচেতন নয়। আমরা অতটা সচেতন নই যে এটাকে আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি। একবার যদি আমরা মাইন্ডের পাওয়ারকে বুঝতে পারি, তাহলে সেটাকে যদি আমরা ইমপ্লিমেন্ট করা শুরু করে দিই, তাহলে যে ট্রিমেন্ডাস চেঞ্জেস আসতে পারে আমাদের লাইফে, সেটা একটা অভাবনীয় জায়গায় আমাদেরকে সাকসেসফুল করে দেবে। সো মাইন্ডের কথা বলতে গেলে আমি প্রথমে বলতে চাইবো যে মাইন্ডকে আমরা বেসিক্যালি দুভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কনসিয়াস মাইন্ড, আর একটা হচ্ছে সাবকনসিয়াস মাইন্ড। তো কনসিয়াস মাইন্ড এবং সাবকনসিয়াস মাইন্ড কি জিনিস? তো আমি একটা উদাহরণ দিই। সাপোজ আমি এখন যেরকম কথা বলছি, তো এই কথা যেটা বলছি, এই কথা বলছি আমার ইচ্ছা অনুযায়ী, অর্থাৎ আমার কনসিয়াস মাইন্ড আমাকে হেল্প করছে কথা বলার জন্য। আমি সাপোজ এখন যদি চাই আমি কোথাও হাঁটবো, 1 পা 2 পা 3 পা এরকম ভাবে এগিয়ে এগিয়ে আমি হাঁটছি, সাপোজ ইমাজিন। তো সেটা কে কন্ট্রোল করছে? কনসিয়াস মাইন্ড কন্ট্রোল করছে। সাপোজ আমি হাতটাকে ওপর থেকে নিচে নাড়াচ্ছি, আবার নিচ থেকে উপরে তুলছি, তো হাতটাকে যে নামাচ্ছি আর ওপরে তুলছি, হাতটাকে নাড়াচ্ছি, তো এই জাস্ট এই জিনিসটা হচ্ছে কন্ট্রোল করা আমাদের কনসিয়াস মাইন্ড। তো কনসিয়াস মাইন্ড হচ্ছে আমাদের যে সমস্ত লজিক্যাল পোর্শন, যেখানে অ্যানালাইসিস, তারপর হচ্ছে শর্ট টার্ম মেমোরি, থিঙ্কিং প্যাটার্ন, এই জিনিসগুলোকে আমরা যে নিজের দ্বারা কন্ট্রোল করছি এবং আমরা সচেতনভাবে কন্ট্রোল করছি, সেটা হচ্ছে কনসিয়াস মাইন্ডের হেল্প নিয়ে হচ্ছে। আর আরেকটা আছে, সেটা হচ্ছে সাবকনসিয়াস মাইন্ড। যেমন হচ্ছে যদি কোনো কাজের উদাহরণ দেওয়া যায়, তাহলে আমি সবার প্রথমেই মেনশন করতে চাইবো যে আমাদের শরীরের ভেতরে যে হার্ট আছে, সেই হার্টটা যে পাম্প করছে, সেই হার্টটা যে কন্টিনিউয়াস বেসিসে ফাংশন করছে, তো সেটার কন্ট্রোল, সেটার যে হার্টবিটের স্পিড, সেই হার্টবিটকে আমরা নিজেরা কন্ট্রোল করে বাড়িয়ে নিতে পারি না অথবা কমিয়ে নিতে পারি না। সেটা হচ্ছে একটা আনকনসিয়াস লেভেলে হয়, একটা অটোমেটিক মোডে হয়, একটা অটো পাইলট মোডে হয়, একটা ন্যাচারাল প্রসেস, একটা ন্যাচারাল মোডে হয়। তো সেটাকে কেউ কন্ট্রোল করতে পারে না। আমি চাইলে সেটাকে বাড়িয়ে নিতে পারি না বা কমিয়ে নিতে পারি না, কেননা এটাকে কন্ট্রোল করা আমার হাতে নেই। এটাকে কন্ট্রোল করা কার হাতে আছে? সেটা হচ্ছে সাবকনসিয়াস মাইন্ড। সাবকনসিয়াস মাইন্ড অটোমেটিক ওয়েতে এটাকে কন্ট্রোল করে, রাইট? তো এখানে কনসিয়াস মাইন্ডের যে ক্ষমতা, সেটা হচ্ছে যে 10%, এবং এই সমস্ত জিনিসকে কন্ট্রোল করার পেছনে সাবকনসিয়াস মাইন্ডের যে ক্ষমতা, সেটা হচ্ছে 90%। অর্থাৎ মেজরিটি অফ দ্য পোর্শন ইজ কন্ট্রোল বাই
আওয়ার সাবকনসিয়াস মাইন্ড। তো আমি যেটা হার্টের উদাহরণ দিলাম, এরকম হচ্ছে আমাদের যে লাংস ফাংশন করছে এবং সেটার উপর আমার কোনো কন্ট্রোল নেই, সেটা একটা অটোমেটিক মোডে হচ্ছে। কিডনি ফাংশন করছে, আমাদের লিভার ফাংশন করছে। তো এই সমস্ত জিনিসগুলো হচ্ছে একটা অটোমেটিক মোডে চলছে। আমাদের আমাদের হচ্ছে যেটা ক্রিয়েটিভ পোর্শন, যেটা হচ্ছে আমাদের লং টার্ম মেমোরিতে হেল্প করে, ইমোশনস এন্ড ফিলিংসে হেল্প করে, হ্যাবিট প্যাটার্নস, রিলেশনশিপ ম্যাটার্স, thereafter involuntary bodily functions, creativity, developmental stages, spiritual connection, and intuition. So all these things are involved in this case. So subconscious mind is very powerful. Okay, তো মাইন্ড নিয়ে আমি কথা বললাম, এরপর আমি ব্রেন নিয়ে কিছু কথা বলতে চাই। তো বেসিক্যালি আমাদের ব্রেনকে দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে লেফট ব্রেন আর একটা হচ্ছে রাইট ব্রেন। তো লেফট ব্রেন এবং রাইট ব্রেন কি জিনিস আমি প্রথমে জাস্ট একটু ডিসকাস করে নিই। লেফট ব্রেন লেফট ব্রেন হচ্ছে আমাদের যেগুলো লজিক্যাল পোর্শনস, যেগুলোকে আমরা লজিক দিয়ে মনে রাখি, সেটা হচ্ছে লেফট ব্রেনের হাতে থাকে। রাইট ব্রেন কি না, রাইট ব্রেন হচ্ছে ক্রিয়েটিভ। অর্থাৎ আমরা যখন ছোট থাকি তখন আমরা আমাদের রাইট ব্রেনকে বেশি পরিমাণে ইউজ করি। দেখা গেল হচ্ছে বিভিন্ন ধরনের ক্রিয়েটিভ জিনিস, যেমন আমি একটা ড্রয়িং করছি, ড্রয়িং করতে করতে কীরকম টাইপের ড্রয়িং হবে সেটাকে জাস্ট ক্রিয়েটিভ ওয়েতে আমি জাস্ট ইম্যাজিন করছি এবং নিজের মতো করে একটা ড্রয়িং করছি। সো দ্যাট ইজ নন অ্যাজ ক্রিয়েটিভ পার্ট, দ্যাট ইজ নন অ্যাজ দ্য পার্ট অফ রাইট ব্রেন। আর যদি লেফট ব্রেনের ক্ষেত্রে বলা যায় তাহলে কি না, লেফট ব্রেনের ক্ষেত্রে যে সমস্ত লজিক কাজ করে, যেমন 2 আর 2 কে যোগ করলে কত হবে, 4 হবে। তো এটা হচ্ছে লজিক্যাল পার্ট। তো এই ক্ষেত্রে লজিক হেল্প করছে। তো আমি এখানে যেটা মেনলি বলতে চাইবো, আমাদের স্টুডেন্ট লাইফে আমাদের লেফট ব্রেন এবং রাইট ব্রেনের যে কম্বিনেশন আছে সেটাকে আমরা একসাথে মিক্স আপ করে কি করে আমাদের স্টাডিকে ইমপ্রুভ করতে পারি, আমাদের কনসেন্ট্রেশনকে ইমপ্রুভ করতে পারি, আমাদের মনে রাখার ক্ষমতা, আমাদের হচ্ছে পড়াশোনার পারফরমেন্স, স্কুলে ভালো রেজাল্ট করা, এগুলোকে আমরা কিভাবে ইমপ্রুভ করতে পারি জাস্ট লেফট ব্রেন এবং রাইট ব্রেনের ফাংশনালিটিকে কম্বাইন করে। সো সেটা নিয়েই আজকে আমাদের ডিসকাশন। সো লেটস ডিসকাস হোয়াই উই আর আনএবল টু রিমেম্বার। অর্থাৎ এরপর আমরা যে জিনিসটা আলোচনা করবো সেটা হচ্ছে যে আমরা কেন মনে রাখতে পারি না। তো আমরা এখানে যে ছবিটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে যে একটা ব্রেনের ছবি। ইমাজিন করে নাও, এটা হচ্ছে একটা ব্রেনের ছবি। তোমরা যারা স্টুডেন্ট আছো তো তারা ইমাজিন করো যে ব্রেনের দুটো পার্ট যেটা আমি বলছিলাম, তো একটা হচ্ছে এল যেটা হচ্ছে লেফট পার্ট, আর একটা হচ্ছে আর ওটা হচ্ছে রাইট পার্ট অফ দ্য ব্রেন। তো যেটা এল ওটা বেসিক্যালি আমাদের মেমোরিকে কন্ট্রোল করে, আর যেটা হচ্ছে আর ওটা আমাদের কি কন্ট্রোল করে না, ক্রিয়েটিভিটি, অর্থাৎ ক্রিয়েটিভ পার্ট। সো মেমোরি আর ক্রিয়েটিভিটি কি জিনিস আরেকটু যদি ইজিলি বলতে হয় তাহলে আমি একটা উদাহরণ দিতে চাইবো যে মেমোরি হচ্ছে সেই জিনিসটা, যে জিনিসটা হচ্ছে আমরা কোনো একটা পার্টিকুলার বই বা কোনো একটা নিউজ পেপার বা কোনো একটা সিনেমা বা সিরিয়াল দেখলাম এবং সেই পার্টিকুলার সিরিয়াল বা সিনেমাতে কি কি ঘটছে সেটাকে মনে করে আমি আমার নিজের একটা ডায়েরি বা খাতাতে লিখছি, অথবা আমি কাউকে সেই ঘটনাটা বলছি। যে পড়াটা পড়েছি সেই পড়াটা মনে করছি, সেই বই থেকে মনে করে আমি লিখছি বা বলছি। নিউজ পেপারে কোনো একটা আর্টিকেল পড়েছি, সেই আর্টিকেলটাকে মনে করে আমি অন্য কারোর সামনে বলছি বা নিজে লিখছি। তাহলে কি হলো, যে জিনিসটা আমরা আগে অন্য কোথাও থেকে অন্য কোনো একটা সোর্স থেকে দেখছি, দেখার পরে নিজে ইমপ্লিমেন্ট করছি কোথাও, সো সেটা হচ্ছে মেমোরি, সেটা হচ্ছে স্মৃতি। আর ক্রিয়েটিভিটি কোন জিনিসটা না, আমি একটু আগে ড্রয়িং এর কথা বলছিলাম। তো ড্রয়িং এর মধ্যে কি না, আমি জাস্ট ইমাজিন করছি যে এরকম একটা দৃশ্য, একটা পাহাড় আছে, পাহাড়ের মাঝখান থেকে একটা সূর্য, মাঝখানে একটা নদী বয়ে যাচ্ছে, একটা বাড়ি আছে। জাস্ট ইমাজিন করো যে এরকম এরকম ড্রয়িং তোমরাও কোনোদিনও এঁকেছিলে কিনা, বা আজকের ডেটে আমি যখন বলছি তখন তুমি তুমি জাস্ট ভিজুয়ালাইজ করতে পারছো, তুমি জাস্ট তোর চোখের সামনে দেখতে পাচ্ছ যে এরকম এরকম টাইপের জিনিস। জাস্ট ইমাজিন দ্যাট। তো ক্রিয়েটিভিটি হচ্ছে সেটা, যেটা হচ্ছে সাপোজ ধরো কোনো একটা কবিতা তুমি জাস্ট মন থেকে বানালে, কতগুলো লাইন মন থেকে বানালে, 2-3টে লাইন লেখার পর দেখলে 4 নম্বর লাইন অটোমেটিক চলে এলো, 5 নম্বর লাইন চলে এলো। তো অটোমেটিক নিজের থেকে বানাচ্ছ একটা কবিতা, একটা গল্প অটোমেটিক। তুমি জাস্ট ইমাজিন করে করে কাল্পনিক দুটো চরিত্র নিলে, কাল্পনিক
একটা ফ্লেশ নিলে সেখানে একটা গল্প নিজে তৈরি করছো। সো এটা হচ্ছে ক্রিয়েটিভ পার্ট, আমাদের ব্রেনের যে ক্রিয়েটিভ পার্ট সেটা কন্ট্রোল করে। তো এগুলোই হচ্ছে ক্রিয়েটিভিটি। অর্থাৎ মেমোরি বলতে গেলে সেই জিনিসগুলো যেগুলো আমরা অলরেডি জানি, যে কোন জিনিসটা কম্পিউটার, কোন জিনিসটা হচ্ছে বই, কোন জিনিসটা পেন, কোন জিনিসটা খাতা, কোন জিনিসটা ঘড়ি। তো আমরা যে জিনিসগুলো অলরেডি জানি সেগুলোকে মনে রাখতে পেরেছি। তো এখানে আমি একটা জিনিস বলতে চাইবো, প্যারেন্টসরা অনেক সময় বলেন যে আমার সন্তান বা সন্ততির স্মৃতিশক্তি কম, সে মনে রাখতে পারে না। তো আমি এখানে বলতে চাইবো যে স্মৃতিশক্তি বা ক্রিয়েটিভিটির কারোর কোনো অভাব নেই। সবার মধ্যে ক্রিয়েটিভিটি এবং মেমোরি দুটোই অলরেডি ঠিকঠাক রয়েছে। তো এটা নিয়ে কারোর কোনো ভীষণ টেনশন করার দরকার নেই। আমাদের যে সমস্ত স্টুডেন্টরা মনে রাখতে পারে না যে কোনটা পেন, কোনটা খাতা, তো সেক্ষেত্রে কি তাদের আইকিউ লেভেল হচ্ছে অনেকটাই কম থাকে। তো এখানে আমরা যে জিনিসটা বিশেষ করে আলোচনা করছি সেটা হচ্ছে এই ধরনের প্রবলেম খুব কম দেখা যায়, যাদের হচ্ছে পেনকে চিনতে পারছে না এটা পেন, যারা হচ্ছে কোনটা ঘড়ি, কোনটা খাতা, সে দুটোকে জাজ করে আলাদা ডিস্টিংগুইশ করতে পারছে না। তো তাদের হচ্ছে আইকিউ লেভেল কম, সেই কারণে সেটা করতে পারে না। আদার দেন দ্যাট মেমোরি এবং ক্রিয়েটিভিটির কোনো অভাব নেই। ক্রিয়েটিভিটি অনেক প্যারেন্টসরা বলেন যে ক্রিয়েটিভিটি আমার সন্তান বা সন্ততির মধ্যে অতটা নেই, সেই জন্য ভালো ইমপ্রুভমেন্ট করতে পারছে না। তো আমি বলতে চাইবো যে ক্রিয়েটিভিটির তো কোনো অভাব নেই। কেননা সাপোজ কোনো একদিন প্রাইভেট টিউটর কোনো একটা হোম টাস্ক দিয়েছেন, আর সেই প্রাইভেট টিউটরের কাছে নেক্সট ডে যখন সেই হোম টাস্কটা সাবমিট করতে হবে, তো আপনার ধরুন আপনার সন্তান বা আপনার ছাত্র বা ছাত্রী বা আপনার বাড়ির স্টুডেন্ট বা আপনার ছেলে বা মেয়ে, সে প্রাইভেট টিউটরকে পরের দিন হোম টাস্কটা কোনো রকমভাবে কমপ্লিট হয়নি, তো পরের দিন সে সাবমিট করতে পারছে না, তখন একটা একটা অজুহাত অটোমেটিক তৈরি হয়ে যায় যে আমি ওই কাজটা করছিলাম সেজন্য আমি এটা কমপ্লিট করতে পারিনি। সো ইটস আনন্যাচারাল, মানে এটা হচ্ছে একটা হচ্ছে আনকনসিয়াস লেভেল থেকে একটা অজুহাত ক্রিয়েট হয়ে যায়। তো দ্যাট ইজ নোন অ্যাজ ক্রিয়েটিভিটি। সো নেক্সট পার্টে আমি যে জিনিসটা বলতে চাইবো সেটা হচ্ছে যে আমাদের মেমোরিকে আমরা বেসিক্যালি দুভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে লজিক্যাল মেমোরি, একটা হচ্ছে নন লজিক্যাল মেমোরি। তো লজিক্যাল মেমোরি কোনটা আর নন লজিক্যাল মেমোরি কোনটা? লজিক্যাল মেমোরি হচ্ছে সেই জিনিসটা যে জিনিসটা যে সমস্ত জিনিসকে আমরা একটার বেশি সেন্স অর্গান, অর্থাৎ আমাদের সেন্স অর্গানের মধ্যে চোখ, কান, নাক, জিহ্বা, ত্বক, অর্থাৎ চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই পাঁচটা যে সেন্স অর্গান, এই পাঁচটা সেন্স অর্গানের মধ্যে মোর দেন ওয়ান, অর্থাৎ কোনো একটা পার্টিকুলার জিনিস, পার্টিকুলার ইনসিডেন্ট বা পার্টিকুলার টপিক বা পার্টিকুলার পার্টিকেল, তো সেটাকে আমরা একটার বেশি সেন্স দিয়ে আমরা ফিল করতে পারি। যেমন হচ্ছে সাপোজ কোনো একটা শপিং, কোনো একটা সুপার মার্কেটে তুমি শপিং করতে গেছো, তো সাপোজ সেখানে ভেজিটেবলস রয়েছে, ভেজিটেবলসের মধ্যে তুমি দেখলে যে এটা হচ্ছে আম। তো যখন তুমি আমটাকে চোখ দিয়ে দেখছো, চোখ দিয়ে দেখে তুমি চিনতে পারছো যে এটা আম, রাইট? তোমার চোখ আমকে চেনে। তো নেক্সট স্টেপে কি হলো, দেখা গেলো যে তুমি বাড়িতে বসে আছো, বাজার থেকে চলে এসেছো, তো তোমার বাড়িতে যেরকম সাপোজ ধরো তুমি একটা আম কিনে এনেছো, লাইক দ্য সেম ওয়ে তোমার পাশের বাড়িতেও একটা রান্না হচ্ছে। তো সেই রান্নার মধ্যে যে গন্ধটা ভেসে আসছে সেটা হচ্ছে তুমি গন্ধটা শুকে জাস্ট বুঝতে পারলে যে এটা হচ্ছে, এটাও তো আমের গন্ধ। তো পাশের বাড়িতে আম রান্না হচ্ছিল, তো আমরা আমের যে গন্ধ, সেই গন্ধটা শুকেও তুমি বুঝতে পারছো যে এটা আম। অর্থাৎ চোখে দেখে তুমি আমকে চিনতে পারছো, গন্ধ শুকে তুমি বুঝতে পারছো যে এটা আম। পরের স্টেপে চলে যাও, পরের স্টেপে জাস্ট ইমাজিন করো যে যেটা হচ্ছে সাপোজ তুমি একটা রেস্টুরেন্টে গেছো, রেস্টুরেন্টে গিয়ে তোমাকে একটা হচ্ছে তরকারি সার্ভ করা হয়েছে, এবং সেই তরকারিটা কি দিয়ে বানানো হয়েছে সেটা তুমি জানো না, জাস্ট তুমি মুখে খেলে, খাওয়ার পরে তুমি জাস্ট বুঝতে পারলে যে এখানে তুমি আমের টেস্ট পাচ্ছ। অর্থাৎ তোমার চোখ দিয়ে তুমি আমকে জাজ করতে পারছো, তোমার গন্ধ শুকে নাক দিয়ে তুমি আমকে জাজ করতে পারছো, অ্যাট দ্য সেম টাইম তুমি হচ্ছে জিভ দিয়ে আমকে জাজ করতে পারছো যে এটা আম। ঠিক একই রকম ভাবে
যখন তুমি কোনো একটা আম দেখলে সেই আমটাকে যদি টাচ করো, সেই টাচ করার যে ফিলিংস, সেই ফিলিংসের মধ্যে একটা তুমি আম খুঁজে পাবে। তো এখানে কি হচ্ছে, আমরা মাল্টিপল সেন্স অর্গান দিয়ে সাপোর্ট করতে পারছি। চোখ দিয়ে যদি সেন্স না করতে পারি তাহলে নাক দিয়ে সেন্স করতে পারছি। মানে একটা সেন্স অর্গান যদি ফেলিওর হয়ে যায় তাহলে অন্য সেন্স অর্গান দিয়ে আমরা সেটাকে সেন্স করে নিতে পারছি। তো লজিক্যাল মেমোরি হচ্ছে সেটা যেটাকে আমরা মোর দেন ওয়ান সেন্স অর্গান দিয়ে জাজ করে নিতে পারি। তাহলে নন লজিক্যাল মেমোরি কোনটা? নন লজিক্যাল মেমোরি হচ্ছে সেই জিনিসটা, যেই জিনিসটাকে আমরা আলাদা আলাদা সেন্স অর্গান দিয়ে সেন্স করতে পারি না, শুধুমাত্র একটা সেন্স অর্গান দিয়ে সেন্স করতে পারি। যেমন হচ্ছে কোনো একটা পার্টিকুলার জিনিস আমরা পড়ছি, তো সেই যেটা পড়ছি সেই পড়ার মধ্যে কি আছে না লেখাগুলো আছে, সেই লেখাগুলোকে আমরা উচ্চারণ করছি এবং সেই উচ্চারণের যে সাউন্ডটা আমাদের কানে এসে ভাসছে এবং সেখান থেকে আমাদের তৈরি হচ্ছে মেমোরি। তো সেটাকে আমাদেরকে মনে রাখতে হচ্ছে সেখান থেকে। তো সেই জিনিসটা শুধুমাত্র আমরা কানেই শুনতে পাচ্ছি, অর্থাৎ সেই জিনিসটাকে আমরা শুধু শুনে মনে রাখতে পারি। তো সেই জিনিসটা হচ্ছে নন লজিক্যাল মেমোরি। তো এই নন লজিক্যাল মেমোরি ভুলে যাওয়ার চান্সেস হচ্ছে 80%। রাদার দেন দ্যাট লজিক্যাল মেমোরি আমরা 100% মনে রাখতে পারি, কেননা আমরা আলাদা আলাদা সেন্সকে ইউজ করতে পারি। একটা ফেলিওর হলে অন্য সেন্স সেটাকে জাজ করে নেয়। তো এরকমভাবে আমরা 100% মনে রাখতে পারি লজিক্যাল মেমোরিকে। নন লজিক্যাল মেমোরিকে আমরা 80% তো ভুলেই যাই, মাত্র 20% মনে রাখতে পারি। সো ইন দ্যাট কেস লজিক্যাল মেমোরির ক্ষেত্রে কি হয়, এক্সাম্পলটা আমি অলরেডি বলে দিয়েছি। তো we can recognize with multiple sense organs, আর নন লজিক্যাল মেমোরির ক্ষেত্রে কি হয়, we can recognize with one sense organ, that is through hearing only. So আমরা লজিক্যাল মেমোরিকে 100% মনে রাখতে পারি, নন লজিক্যাল মেমোরিকে আমরা 80%ই ভুলে যাই। তো এই ধরনেরই কিছু নন লজিক্যাল মেমোরি যেগুলো হচ্ছে আমরা মনে রাখতে পারি না, সেরকম হচ্ছে ডিজিটস। আমরা সংখ্যাকে মনে রাখতে পারি না, আমরা সংখ্যাকে খুব তাড়াতাড়ি ভুলে যাই। তো এটা কিভাবে, একটা উদাহরণ দেওয়া যাক। সাপোজ মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধীকে তোমরা সবাই চেনো, মহাত্মা গান্ধীর অনেক ভিডিও দেখেছো, মহাত্মা গান্ধীর ছবি দেখেছো। তো মহাত্মা গান্ধীর চুল, যে সমস্ত ছবিতে তোমরা দেখো মহাত্মা গান্ধীকে, নিশ্চয়ই চুলের হেয়ার স্টাইলটা খুব সুন্দর মহাত্মা গান্ধীর। তো যখন আমি এই কথাটা বলছি তখন তোমরা জাজ করছো যে মহাত্মা গান্ধীর বেশিরভাগ ছবিতে তোমরা দেখেছো যেটাতে মহাত্মা গান্ধীর তো চুল নেই, মহাত্মা গান্ধীর টাক রয়েছে, মহাত্মা গান্ধীর চশমার ফ্রেমটা নিশ্চয় 4 কোনা। জাস্ট ইম্যাজিন, চশমার ফ্রেমটা 4 কোনা। তো যখন আমি বলছি 4 কোনা তখন তোমরা তোমাদের হচ্ছে যেটা মেমোরিতে অলরেডি আছে সেটা ঠিক ম্যাচ হচ্ছে না। অ্যাকচুয়ালি চশমার ফ্রেম হচ্ছে গোল। নেক্সট স্টেপে আমি যদি বলি যে মহাত্মা গান্ধী স্যুট বুট পরে ভালোই হাঁটতেন, তো যখন এটা বলবো তখন তোমাদের ব্রেন নেবেই না, এটাকে অ্যাকসেপ্ট করবে না, কেননা তোমরা মহাত্মা গান্ধীকে স্যুট বুট পরে খুব কমই হয়তো দেখেছো বা ছবিতে কমই হয়তো দেখেছো, তার ড্রেস কোড আলাদা। সো এগুলো হচ্ছে আমরা যে জিনিসটা মনে রাখতে পেরেছি আমাদের মধ্যে রয়েছে, সেই জিনিসগুলো হচ্ছে ডিজিটের সঙ্গে কোনো রকম ভাবে রিলেটেড নয়, সেই জিনিসগুলো হচ্ছে জাস্ট ইমেজের সঙ্গে রিলেটেড। অর্থাৎ আমরা ইমেজকে মনে রাখতে পারি, আমরা ছবিকে মনে রাখতে পারি। তো এখন যদি আমি প্রশ্ন করি যে মহাত্মা গান্ধীর জন্মদিন আমরা প্রতি বছর পালন করি, প্রতি বছর হচ্ছে একটা একটা 2nd অক্টোবর প্রতি বছর পালন করি, তো সেখানে যদি আমি বলি যে সালটা কত, যে সালে মহাত্মা গান্ধী জন্মেছিলেন, মহাত্মা গান্ধীর মৃত্যু কোন সালে, তো তোমরা জাস্ট হচ্ছে ভাবতে একটু টাইম নেবে। তো যখন আমি বলছিলাম যে ড্রেস কোড, মাথায় টাক আছে না চুল আছে, চশমার ফ্রেমটা 4 কোনা না গোল, তো সেই জায়গায় আমাদের ব্রেন খুব ইজিলি এবং খুব কুইকলি রাইট অ্যান্সার দিয়ে দিচ্ছিল। আর যখন ডিজিটের কথা আসছে, যখন সালের কথা আসছে, যখন একটা সংখ্যার কথা আসছে, তখন আমাদের ব্রেন ঠিকঠাক রিপ্লাই দিতে পারে না।
কেননা সেটাকে মনে রাখা কঠিন। তো এটা জাস্ট একটা এক্সাম্পল, এরকম হাজার হাজার জিনিস আছে এরকম যে জিনিসগুলো হচ্ছে আমরা মনে রাখতে পারি না। তো তার মধ্যে বিশেষ বিশেষ কতগুলো যেগুলো আমাদের স্টাডির ক্ষেত্রে বেশিরভাগ প্রয়োজন হয়। এক হচ্ছে সাইন্টিফিক নেম, country capital, English group verbs and vocabularies, books and authors, invention and inventors। অর্থাৎ এই জিনিসগুলো হচ্ছে যেমন হচ্ছে সাইন্টিফিক নেম, আমরা বারবার পড়ি, বারবার পড়লেও আমরা সেটাকে মনে রাখতে পারি না। সো সাইন্টিফিক নেম মনে রাখা হচ্ছে সেরকমই একটা কঠিন কাজ যেরকম ডিজিটকে মনে রাখা। কান্ট্রি অ্যান্ড তার ক্যাপিটাল, তো কোন কান্ট্রি এবং তার ক্যাপিটাল কি সেটা আমরা ইজিলি আনকনসিয়াস লেভেলে মনে রাখতে পারি না, সেটাকে মনে রাখার জন্য অনেক পরিশ্রম করতে হয়। ইংলিশ গ্রুপ ভার্বস, ইংলিশ ভোকাবুলারি অর্থাৎ গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্ব, এইগুলোকে মনে রাখা হচ্ছে খুবই কঠিন এবং সেটাকে কিভাবে মনে রাখতে হয় সেটা আমাদের প্র্যাকটিস করতে হয় এবং বারবার প্র্যাকটিস করার পরেও আমরা এক্স্যাক্টলি মনে রাখতে পারি না। ইংলিশ ভোকাবুলারি, নতুন শব্দ, ইংলিশ হচ্ছে নিজেই একটা নতুন ভাষা, তার মধ্যে আবার নতুন নতুন শব্দ, তো মনে রাখা হচ্ছে খুবই কঠিন। বুকস অ্যান্ড অথর্স, কোন রাইটার কোন বই লিখেছেন, কত কত রাইটার আছেন, কত কত বই আছে, এতগুলো রাইটারের মধ্যে কে কোনটা লিখে রেখেছেন ভীষণ একটা কনফিউজিং ব্যাপার। সেরকমই কত কত ইনভেন্টর আছেন, তারা কি ইনভেনশন করেছিলেন সেই জিনিসগুলো মনে রাখা ভীষণ কষ্টকর এবং প্র্যাকটিক্যালি মনে থাকে না, যেটা আমরা অলরেডি জানি। তো এই সার্কেলের মধ্যে যে সমস্ত টপিকগুলো আছে এই জিনিসগুলোকে আমরা বলছি নন লজিক্যাল মেমোরি, কেননা এই জিনিসগুলোকে আমরা 80%ই ভুলে যাই, আমাদের ভুলে যাওয়ার চান্সেস অলরেডি 80%। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমাদের যে সমস্ত কম্পিটিটিভ এক্সাম হয় সেই সমস্ত কম্পিটিটিভ এক্সামে এই ধরনের নন লজিক্যাল মেমোরি রিলেটেড কোয়েশ্চেন্স 80% আসে। অর্থাৎ যদি 100% কোয়েশ্চেন হয় তার মধ্যে 80% এই নন লজিক্যাল মেমোরির যে কোয়েশ্চেনগুলো হয় সেখান থেকে আসে। তাহলে এটাকে আমরা সলভ করব কি করে? এটাকে সলভ করার জন্য যে পথটা, যে যে নতুন একটা রাস্তা বলা যায়, ওয়ে আউট বলা যায়, তো দ্যাট ইজ নান আদার দ্যান নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামিং। The short term is NLP. So NLP stands for Neuro Linguistic Programming, and এই নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামিং হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে আমাদের ব্রেনের, বলতে গেলে যে ব্রেনের ভাষা, দ্য অনলি ল্যাঙ্গুয়েজ দ্যাট আওয়ার ব্রেন আন্ডারস্ট্যান্ডস। তো সেটার উপর বেস করে এনএলপি, ল্যাঙ্গুয়েজ অফ হিউম্যান ব্রেন। সো এনএলপি জিনিসটা শুরু হয়েছিল অলমোস্ট ইন দ্য ইয়ার অফ 1970 অ্যান্ড ইন আমেরিকা। সো এটা একটা বিদেশি টপিক, তো সেই বিদেশি টপিকটাকে নিয়ে এখন সারা ওয়ার্ল্ডে কাজ হয় এবং আমাদের ইন্ডিয়াতেও এটাকে নিয়ে ব্যাপকভাবে এখন অনেকে কাজ করছেন। তো এখানে আমরা যে জিনিসটা ইউজ করব, যে আমাদের এনএলপি হচ্ছে লাইফের বিভিন্ন ক্যাটাগরিতে অ্যাপ্লাই করা যায়, তো আমরা এনএলপিকে স্টুডেন্ট লাইফে কিভাবে অ্যাপ্লাই করা যায় সেটা আস্তে আস্তে শিখব। তো সিক্রেট অফ ব্রেন, ফার্স্ট অফ অল আমি সিক্রেট অফ ব্রেন সম্পর্কে বলতে গেলে যে জিনিসটা বলতে চাইবো সেটা হচ্ছে ব্রেনের একটা প্রিন্সিপাল আছে, ব্রেনের একটা রুল আছে এবং ব্রেনের পছন্দের জিনিস আছে। তো সেই পছন্দের জিনিসের মধ্যে যে জিনিসটা সেটা হচ্ছে তোমরা এখানে দেখতে পাচ্ছ হলুদ রঙের উপর হাইলাইট করে কালো রঙের লেখা আছে AIR। তো হোয়াট ইজ AIR? The abbreviation AIR stands for Association, Imagination and Revision। তো এটাকে আমরা আরো বেটার ওয়েতে বলতে পারি ল অফ অ্যাসোসিয়েশন, ল অফ ইমাজিনেশন অ্যান্ড ল অফ রিভিশন। তো এই তিনটে জিনিসের মধ্যে এমন সিক্রেট লুকিয়ে আছে যেটা ব্রেনের সিক্রেট। তো এই AIR এটা ছাড়াও সমস্ত স্টুডেন্টদেরকে যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে কসমস। কসমস এই টার্মটা মধ্যে দুটো ও আছে, তো এই দুটো ও কে তোমরা জিরো হিসেবে ধরে নাও, অর্থাৎ কোনো ভ্যালু নেই। তো তোমাদেরকে এখান থেকে যে কসমস শব্দটা মনে রাখা খুব সোজা, সেই জন্য এখানে কসমস শব্দ দিয়ে এটাকে মিনিং করা হচ্ছে।
আর হচ্ছে দুটো জিরোকে বাদ দিয়ে দিলে যেগুলো থাকছে CSMS। ওকে, তো তোমাদেরকে এটা মনে রাখতে হবে যে CSMS কি, এবং সেটা হচ্ছে তোমাদেরকে কিভাবে আগামী দিনে এক্সামে অনেক বেটার পারফর্ম করতে হেল্প করবে। তাহলে এখানে হচ্ছে CSMS stands for concentration, sleep, mnemonics and state of mind। তো আমাদের যে পুরো আগামী দিনের যে সমস্ত টপিক থাকবে তাদের মধ্যে বেশিরভাগ যে জিনিসটা নিয়ে আমরা স্টাডিতে ইমপ্রুভ করব, তার মধ্যে 3 নম্বর যে জিনিসটা আছে নিমোনিক্স। তো সেই নিমোনিক্স এর উচ্চারণ যেটা এম দিয়ে শুরু, কিন্তু এখানে এমটা সাইলেন্ট থাকে, সেই কারণে ওয়ার্ডের প্রথম প্রনাউন্সিয়েশন করতে গেলে হচ্ছে ওখানে ন দিয়ে উচ্চারণ হবে, নিমোনিক্স, অর্থাৎ এন দিয়ে। ওকে, সো এখানে আমি যে জিনিসগুলো থাকছে এই জিনিসগুলো নিয়ে আমি আগামী দিনে ডিসকাস করব, CSMS। তো এখন রোল অফ অ্যাসোসিয়েশন নিয়ে কয়েকটা কথা বলা যাক। তো রোল অফ অ্যাসোসিয়েশন বলতে যে জিনিসটা সবার প্রথমে বলতে হবে সেটা হচ্ছে যে অ্যাসোসিয়েশন, অর্থাৎ যে কোনো জিনিসকে আমরা যখন উচ্চারণ করি বা যে কোনো জিনিসকে আমরা যখন মনে রাখার চেষ্টা করি, তখন একটার সাথে অন্য কিছু জিনিসকে আমরা লিঙ্ক করে রাখি, অর্থাৎ অ্যাসোসিয়েট করে রাখি। যেমন হচ্ছে ঘড়ি টড়ি, খেলাধুলা, পেন টেন, জামা টামা, ল্যাপটপ ফ্যাপটপ, কম্পিউটার টম্পিউটার। তো এরকমভাবে কোনো একটা শব্দর সাথে আরও অন্য কিছু একটা শব্দকে আমরা লিঙ্ক করে রাখি, অ্যাসোসিয়েট করে রাখি, তাহলে আমরা খুব ইজিলি মনে রাখতে পারি। লাইক সেম ওয়ে, সাপোজ আমার কোনো একটা বন্ধুর বাড়িতে যেতে হবে, সেই বন্ধুর বাড়িতে আমি প্রথমবার যাব, তার বাড়ি আমি চিনি না, সেই বন্ধু আমাকে ফোন করে বলল যে দেখ এরকম একটা রাস্তা আছে, আর সেই রাস্তার একদম পাশে একটা বড় বিল্ডিং আছে যেটা কমলা রঙের বিল্ডিং, আর সেই কমলা রঙের বিল্ডিং এর পাশ দিয়ে সরু একটা রাস্তা যাচ্ছে, সেই সরু রাস্তা দিয়ে সোজা চলে আসতে হবে। সোজা চলে এসে ওখানে একটা মিষ্টির দোকান দেখতে পাবি, তো মিষ্টির দোকানে লাল রঙের একটা হোর্ডিং আছে। এরকম ভাবে সেই মিষ্টির দোকানের পাশ দিয়ে জাস্ট আর 1 মিনিট সোজা হেঁটে গেলে আমার বাড়ি। তো এখানে সেই বন্ধু যখন ডেসক্রাইব করছে ফোনে, তখন আমরা যেটা বুঝতে পারছি যে সবার প্রথমে যেটা ডেসক্রাইব করলো সেটা হচ্ছে যে একটা কমলা রঙের বিল্ডিং। কমলা রঙের বিল্ডিং এর ঠিক পরেই যে জিনিসটা ছিল, কমলা রঙের বিল্ডিং এর পর হচ্ছে আমরা যে বিল্ডিং এর থেকে একটু ছোট জিনিস, সেটা হচ্ছে একটা মিষ্টি দোকান, আর তার মধ্যে লাল রঙের একটা হোর্ডিং। তো এখানে কি থাকছে, কালার থাকছে, একটা বড় পজিশন থাকছে, একটা ছোট এস্টাবলিশমেন্ট থাকছে। তো এরকম ভাবে এই জিনিসগুলোকে কানেক্ট করে, এই জিনিসগুলোর সাথে লিঙ্ক করে বন্ধুর ঠিকানাটাকে আমরা অনায়াসে মনে রাখতে পারি। তো এগুলো হচ্ছে এমন টেকনিক যেটাকে আমরা বলছি যে অ্যাসোসিয়েশন করে আমরা রেখে দিচ্ছি। তো এখন আমরা এই অ্যাসোসিয়েশন মেথডের যে প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন সেটা শিখব। তো এখানে আমরা এটাকে বলি রাইম মেথডের মাধ্যমে আমরা এই জিনিসটাকে শিখব। তো এখানে আমরা রাইম মেথড নিয়ে আলোচনা করছি। তো রাইম মেথড নিয়ে ডিটেলসে আলোচনা করার আগে আমি এখন বলতে চাইবো, স্ক্রিনের মধ্যে যে 10টা আইটেম দেখা যাচ্ছে, সেই 10টা আইটেমকে যদি আমরা একবার পড়ি এবং জাস্ট ওপর থেকে নিচের দিকে পড়ি, শার্ট, পিকক, পেন্সিল বক্স, ল্যাপটপ, ব্যাগ, নেল, সুইচবোর্ড, মিরর, বুক, ফ্যান, তাহলে আমরা এই জিনিসটাকে কতদিন মনে রাখতে পারি, বা এক্সাক্ট সিকোয়েন্সে আমরা যদি জাস্ট একবার পড়ে বলি যে মনে রাখতে হবে, তাহলে আমরা কতখানি পারবো, বা কটা আইটেমকে এক্সাক্ট রাইট সিকোয়েন্সে মনে রাখতে পারবো। তো ইউজুয়ালি কি হয়, আমরা 6টা জিনিসকে ইজিলি মনে রাখতে পারি, 7টা জিনিসকেও মনে রাখতে পারি। তো যদি বলা হয় 10টাই মনে রাখতে হবে অ্যাজ ইট ইজ, তাহলে যদি আমরা অ্যাসোসিয়েশন মেথড এখানে অ্যাপ্লাই করি, অ্যাসোসিয়েশন মেথডের মধ্যে রাইম মেথড অ্যাপ্লাই করি, তাহলে আমরা 10টাকে ইজিলি মনে রাখতে পারবো। সো আপনারা যারা এই ভিডিওটা দেখছেন, এই ক্লাসটাকে দেখছেন,
তোমরা যারা স্টুডেন্ট আছো তারা একবার জাস্ট চোখ বুঝিয়ে ট্রাই করে নাও যে কটা আইটেম এখান থেকে মনে রাখতে পারছো, এবং পরপর 1 2 3 4 5 6 7 8 এরকম ভাবে কতগুলো মনে রাখতে পারছো। অথবা এই জায়গায় এই ভিডিওটাকে পজ করে তোমরা একবার দেখে নাও কটা মনে রাখতে পারছো। তারপর নেক্সট স্টেপে আমি এটা বুঝতে হেল্প করব যে কি করে আমরা এক্স্যাক্টলি 10টায় মনে রাখতে পারি। ওকে, সো পজ করে একবার দেখে নাও। আমি নেক্সট স্টেপে এরপর যাচ্ছি। আমাদের একটা কোডিং সিস্টেম আছে, সেই কোডিং সিস্টেমটা হচ্ছে রাইম মেথডের মাধ্যমে। আমাদের ব্রেন যেহেতু ছড়া পছন্দ করে, আর ছড়ার মধ্যে কি থাকে, ছন্দ থাকে, সেই জন্য ছোটবেলায় আমরা কবিতা, ছড়া সেগুলো খুব ইজিলি মনে রাখতে পারি। তো তোমরা এখন স্টুডেন্ট যারা আছো তারা এবং প্যারেন্টস যারা আছেন তারা সবাই জাস্ট এখানে যে কোডিংটা আছে সেই কোডিংটাকে মনে রাখার একটু চেষ্টা করুন। 1 sun 2 shoe 3 tree 4 door 5 hive 6 pigs 7 heaven 8 plate 9 mine and 10 hen। তো এখানে কি না, উচ্চারণের ভিত্তিতে করা আছে এটা। সাউন্ড লাইক ওয়ার্ড, যেরকম হচ্ছে 1 sun, তো উচ্চারণের দিক থেকে দেখা গেলে অনেকটা একই টাইপের উচ্চারণ। 2 shoe 3 tree 4 door 5 hive 6 pigs 7 heaven 8 plate 9 mine 10 hen। তো উচ্চারণের দিক থেকে অনেকটা একই রকমের, সেই কারণে এটাকে আমরা সাউন্ড লাইক ওয়ার্ডও বলে থাকি। তো এই কোডিং এর সিস্টেমটাকে মনে রাখার জন্য যেটা করতে হবে, 1 বলার সাথে সাথে আপনাদের চোখের সামনে সূর্য ভাসবে, 2 বলার সাথে সাথে আপনাদের চোখের সামনে সু ভাসবে, 3 বলার সাথে সাথে ট্রি, 4 ডোর, 5 হাইভ, 6 বলার সাথে সাথে ভিক্স, ভিক্সের কৌটো, 7 হেভেন। হেভেন এখানে কল্পনা করতে গেলে হচ্ছে কোনো সিরিয়াল বা সিনেমাতে যদি হেভেন দেখে থাকো, বা তোমরা যদি তোমরা কোনো একটা পার্টিকুলার জায়গায় গিয়েছো, সেখানে তোমার খুব ভালো লেগেছে, বা তোমার বাড়ির রুম যেখানে তোমার যেখানে তুমি সব থেকে বেশি কমফোর্টেবল ফিল করো, সেই জায়গাটাকেও তুমি হেভেন হিসেবে কল্পনা করে নিতে পারো। বা কোথাও তুমি বেড়াতে গিয়েছিলে, হিল স্টেশন হোক বা যে কোনো জায়গা, সেটাকে তুমি হেভেন হিসেবে কল্পনা করে নিতে পারো। নেক্সট হচ্ছে 9-এ যেটা হচ্ছে মাইন। তো মাইন হচ্ছে কোনো একটা কয়লা খনি, যেটা তুমি কোনো সিনেমাতে বা সিরিয়ালে দেখেছো, বা হচ্ছে কোনো গোল্ড মাইন হতে পারে, তো সেটাকে তুমি ইম্যাজিন করতে পারো। 5 নম্বরে হাইভ, অর্থাৎ তুমি পার্টিকুলার কোনো একটা মৌচাককে কল্পনা করে নিতে পারো, বা মধু কল্পনা করে নিতে পারো। তো হোয়াট এভার ইট ইজ, যেটা তোমার মনে রাখতে সুবিধা হবে, মৌচাক কল্পনা করতে পারো। ওকে, সো লেটস গো টু দ্য নেক্সট স্টেপ। আর নেক্সট স্টেপে কি করব না, আমরা প্রথমে যে টপিকগুলো মনে রেখেছিলাম, সেই যে চার্টটা ছিল যেখানে 10টা আইটেম ছিল, সেই 10টা আইটেমকে মনে রাখার জন্য আমরা কি করব না, ওই কোডিং এর যে ইমেজগুলো সেগুলোর সাথে ওগুলোকে লিঙ্ক করব। অর্থাৎ একে ছিল শার্ট, আর একের কোড আমরা জানি সান। তো এখানে আমরা যদি এরকম ভাবে জিনিসটাকে নিজের মতো করে একটা মিনিং দিই, যে শার্ট হচ্ছে স্কুল শার্ট, আমার নিজের আপনারা হচ্ছে জাস্ট ইমাজিন করুন আপনাদের নিজেদের স্কুল শার্ট, সাদা রঙের স্কুল শার্টটা সূর্যের উপর ঢেকে দিয়েছেন, আর সূর্যের উপর ঢেকে দেওয়ার ফলে সূর্যের আলো আর আপনার কাছে পৌঁছাচ্ছে না। সাদা রঙের স্কুল শার্ট সূর্যের উপর ঢেকে দিয়েছেন, জাস্ট চোখ বন্ধ করে একবার ভিজুয়ালাইজ করুন, আর সূর্যের আলো আসছে না। ওকে, তো আই থিঙ্ক এটা হচ্ছে এমন একটা ইললজিক্যাল স্টোরি, এমন একটা স্টোরি যেটা আপনি নিজের মতো করে মনে করছেন। তো এটার মিনিং হচ্ছে যে স্টোরিটার একটা কাল্পনিক স্টোরি, এটার সঙ্গে বাস্তবের কোনো মিল নেই, এবং এটা হচ্ছে মনে রাখা ভীষণ ইজি, কেননা আমাদের ব্রেন হচ্ছে একটা ইন্টারেস্টিং জিনিস মনে রাখতে পারে। জাস্ট ইম্যাজিন আপনার স্কুলের শার্ট সূর্যকে ডেকে দিয়েছেন, সূর্যের আলো বন্ধ হয়ে গেছে, তো জাস্ট ইম্যাজিন দ্যাট। 2 নম্বর হচ্ছে আপনি তোমরা যারা স্টুডেন্ট আছো, সাপোজ 10:30 বাজে, স্কুল যেতে হবে 10:40 তোমাদের স্কুল। ওকে, তো ঠিক তুমি হচ্ছে 10 মিনিটের মধ্যে স্কুল যাবে প্ল্যান করেছো, তোমার জুতো খুঁজে পাচ্ছ না, তুমি জাস্ট বাইরে তাকিয়ে দেখলে যে একটা ময়ূর তোমার জুতোটাকে নিয়ে চলে যাচ্ছে, আর তুমি ময়ূরটার পেছনে দৌড়ে যাচ্ছ, কেননা তোমার স্কুলের দেরি হয়ে যাবে, জুতোটা তোমার লাগবে। ওকে, সো 2 শু আর পিকক, এই দুটোকে আমি কানেক্ট করে দিলাম। 3 নম্বরে সাপোজ পেন্সিল বক্স। তো পেন্সিল বক্স ইমাজিন করো একটা গাছে ঝুলে আছে,
তোমার নিজের পেন্সিল বক্সটা গাছে ঝুলে আছে, আর সেই একই জিনিস যদি তুমি ভাবো যে তোমাকে স্কুল যেতে হবে, পেন্সিল বক্সটা নিয়ে যেতে হবে, তো সেই পেন্সিল বক্সটা পাড়ার জন্য তুমি গাছে উঠে গেলে গাছে পেন্সিল বক্সটা এমন ভাবে আটকে আছে যে তুমি জাস্ট গাছে পেন্সিল বক্সটা পাড়তে গিয়ে দেখছো যে গাছের পেন্সিল বক্সটা ধরে তুমি ঝুলে আছো জাস্ট। তো পেন্সিল বক্সটা অনেক শক্ত করে আটকে আছে গাছের সঙ্গে, তুমি পেন্সিল বক্সটা ধরে ঝুলছো। তো জাস্ট 4 নম্বরে চলে যাও। 4 নম্বরে হচ্ছে ডোর। ডোরের সঙ্গে ল্যাপটপ কানেক্ট করতে গেলে যদি এরকম তুমি ইমাজিন করো যে তোমাদের যে বাড়ির মেইন গেট, সেই মেইন গেটে একটা ল্যাপটপ চেটানো আছে, জাস্ট দরজায় চেটানো আছে, এবং ল্যাপটপটা খুললে দরজা খোলে, ল্যাপটপটা বন্ধ করে দিলে দরজাও বন্ধ হয়ে যায়। তো 5 নম্বরে হচ্ছে ব্যাগ। ইমাজিন করো 5 থেকে আমরা জানি হাইভ। তো হাইভ অর্থাৎ ব্যাগের মধ্যে ধরো একটা মৌচাক তৈরি হয়েছে, আর তুমি ব্যাগটাকে যখনই টাচ করতে যাবে তুমি দেখছো যে বিশাল বড় একটা মৌচাক ব্যাগের মধ্যে তৈরি হয়ে গেছে। আমি স্কুল নিয়ে যাবো কি করে? তো যখনই তুমি ব্যাগটা নিতে যাবে দেখছো যে মৌচাক, কি করে হাত দেবো ব্যাগটায়, তার মধ্যে মৌমাছিতে ভরা, তুমি ভয় পাচ্ছ। জাস্ট ইমাজিন দ্যাট। নেক্সট স্টেপে হচ্ছে নেল। তো ভিক্স নেল, সিক্স, 6 থেকে ভিক্স। তো জাস্ট ইমাজিন করো ভিক্সের একটা কৌটো, সেই কৌটোর মধ্যে তুমি তোমার নেলগুলোকে কেটে একটু একটু করে জমা করে রাখছো ভিক্সের কৌটোর মধ্যে। তো জাস্ট ইমাজিন, ক্লোজ ইউর আইজ অ্যান্ড জাস্ট ভিজুয়ালাইজ যে তোমার নখগুলোকে কেটে তুমি ওটা ভিক্সের কৌটোর মধ্যে রেখে দিচ্ছ। নেক্সট স্টেপে হচ্ছে নাম্বার 7। 7 থেকে আমরা জানি হেভেন কোড। তো সুইচ বোর্ড। জাস্ট ইমাজিন তোমার সেই হেভেন, যেটা বেস্ট প্লেস, সেখানে তুমি দাঁড়িয়ে আছো বা বসে আছো, এবং তোমার সামনে লাল, নীল, সবুজ, হলুদ 4টে কালারের সুইচ রয়েছে। একটা জাস্ট সুইচ বোর্ড, সুইচ বোর্ডের মধ্যে সুইচ রয়েছে, এবং সেগুলোর মধ্যে তুমি যে কোনো একটা সুইচকে জাস্ট অন করছো আর অফ করছো, টিপ টপ টিপ টপ। তো জাস্ট পুরো সুইচ বোর্ডটাকে ইমাজিন করো। তো পরের হচ্ছে 8। 8 থেকে প্লেট। তো জাস্ট মনে করো তুমি কোনো একটা রেস্টুরেন্টে গেছো এবং সেখানে তোমাকে একটা প্লেটে খাবার সার্ভ করা হবে, জাস্ট প্লেটটা দেওয়া হয়েছে, প্লেটের ওপরে মিরর লাগানো আছে, তুমি প্লেটটার দিকে যখনই তাকাচ্ছ তোমার নিজের ফেস দেখতে পাচ্ছ। তো জাস্ট ইমাজিন দ্যাট। নেক্সট হচ্ছে বুক। তো মাইন। তো সাপোজ মাইনে হচ্ছে একজন হেলমেট পরে দাঁড়িয়ে আছে, তো একটা গান আছে, যে গানটাতে তোমরা হয়তো মনে রাখতে পারবে যে শাহরুখ খান, দিল মে মেরে হ্যায় দর্দ ডিস্কো। তো এই গানটাতে শাহরুখ খান একটা হেলমেট পরে আছে, একটা কয়লা খনির সিন দেখাচ্ছে, সেই কয়লা খনির মধ্যে হচ্ছে কে না, তো সেই হেলমেটের মধ্যে তো সেই হেলমেটের মধ্যে সামনের দিকে একটা টর্চ লাগানো আছে, এবং সেই টর্চের আলো ফোকাস হচ্ছে। তো সেই আলোটাকে তুমি কিসের উপর ফোকাস করেছো? না একটা বইয়ের উপর। এবং তুমি জাস্ট ইমাজিন করো তুমি নিজেই হেলমেট পরে আছো, এবং সেই কয়লা খনির মধ্যে তুমি জাস্ট বইটাকে পড়ছো লাইটটাকে ফোকাস করে। তো তোমার ফেভারিট সাবজেক্টকে নিয়ে নাও, ফেভারিট সাবজেক্টের যে বইটা, সেই বইটা নিয়ে তুমি কয়লা খনিতে হেলমেটের টর্চের আলোতে পড়ছো। জাস্ট ভিজুয়ালাইজ দ্যাট। আর চারিদিকে হচ্ছে অন্ধকার, শুধুমাত্র বইটার উপরে ফোকাস, আলো। নেক্সট হচ্ছে ফ্যান। তো 10 থেকে আমরা জানি হেনের সাথে ফ্যানকে কানেক্ট করতে হবে। কিভাবে কানেক্ট করবে? না একটা ইলজিক্যাল স্টোরি ক্রিয়েট করতে পারো তোমরা তোমাদের মতো। আমি জাস্ট বলছি যে তোমরা সাপোজ ধরো তোমাদের যে বাজারটা আছে, তোমাদের সবাইকারই এরিয়াতে একটা বাজার থাকে, সেই বাজারে সাপোজ ধরো একটা মুরগি দোকান আছে, সেই মুরগি দোকানে কি না অনেকগুলো মুরগি আছে, অনেকগুলো মুরগি রাখা আছে, সেই মুরগিগুলো হচ্ছে জাস্ট একটা টেবিল ফ্যানের হাওয়া চলছে, সেই হাওয়ার মধ্যে সেই মুরগিগুলো একসাথে সবাই মিলে ঘুমাচ্ছে। জাস্ট ইমাজিন দিস। একটা ঠান্ডা বাতাস বইছে টেবিল ফ্যানের, সেই টেবিল ফ্যানের হাওয়ায় সবগুলো মুরগি একসাথে আরাম করে ঘুমিয়ে আছে। সো এখান থেকে ফ্যান মনে রাখো। সো 10 থেকে ফ্যান। এবার এই স্টোরিটাকে তোমরা যখন রিকল করবে, তোমরা ইজিলি 1 থেকে 10 পর্যন্ত যেতে পারবে, এবং পরপর অ্যাসেন্ডিং অর্ডারে বলতে পারবে। যদি তোমাদেরকে বলা হয় যে ডিসেন্ডিং অর্ডারে বলতে হবে, অর্থাৎ 10 থেকে 1 পর্যন্ত যেতে হবে, এক্স্যাক্টলি অ্যাজ ইট ইজ তোমরা বলে দিতে পারবে। নট অনলি দ্যাট, তোমাদেরকে যদি বলা হয় 6-এ কি ছিল, 8-এ কি ছিল,
তিনে কি ছিল, এরকম ভাবে জিজ্ঞেস করলো এক্স্যাক্টলি অ্যাজ ইট ইজ বলে দিতে পারবে। তো জাস্ট একবার ট্রাই করে নাও। সো এখানে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 নাম্বারগুলো ব্ল্যাঙ্ক আছে। তো জাস্ট এই জায়গাটায় ভিডিওটাকে একটু পজ করে জাস্ট নিজে নিজে ইম্যাজিন করে নাও যে কি কি ছিল। So this will be very easy for you to remember all those things. And if you want to remember all those things, if you want to recall all those things in descending order from 10 to 1, like 10 9 8 7 6 5 4 3 2 1, বা মাঝখান থেকে কোনো জিনিস তুলে নাও, 8 নম্বরে কি ছিল, 7 নম্বরে কি ছিল, just easily you will be able to remember, because যখনই আমরা একের কথা ভাববো, একে কি ছিল না সান, সানের সাথে কি ঘটনা ঘটছিল না, আমরা আমার স্কুল শার্টটাকে সানের উপর ঢেকে দিয়েছিলাম, তো একে আমরা ইজিলি মনে রাখতে পারি শার্ট। 4-এ কি ছিল না, 4-এর কোড হচ্ছে ডোর, ডোরের মধ্যে কি না ল্যাপটপ চেটানো ছিল, ল্যাপটপটাকে খুললেই মেন গেট, বাড়ির মেন গেটটা খুলে আর ল্যাপটপটাকে বন্ধ করে দিলে মেন গেটটা বন্ধ হয়। সো দিস ইজ রিয়েলি ভেরি ইজি টু রিমেম্বার, রাইট? এইটা কি না, এটা প্লেট। তো রেস্টুরেন্টে একটা প্লেট সার্ভ করা হয়েছে আর সেই প্লেটের মধ্যে মিরর বসানো আছে, তো তুমি নিজের ছবি দেখতে পাচ্ছ। তো জাস্ট ভিজুয়ালাইজ দিস and you will be able to recall what were the items in each number. So let's go to the next part. তো এই টেকনিকটাকে অ্যাপ্লাই করে আমরা রবীন্দ্রনাথ ট্যাগোরের যে দেখা গেল যে 1 থেকে 10 পর্যন্ত আমরা কোড অলরেডি পেয়েছি। তো 1 থেকে 10-এর মধ্যে যে কোডগুলো আছে সেই কোডের মাধ্যমে আমরা কি করে মনে রাখতে পারি, জাস্ট আমি কয়েকটা এক্সাম্পল শেয়ার করছি এখানে। তো দেখো 1901 সাল, 1901 সালে রবীন্দ্রনাথ ঠাকুর যেটা লিখেছিলেন সেটা হচ্ছে যে ব্রহ্মমন্ত্র। তো আমরা এটাকে কি করে মনে রাখতে পারি, বা এটাকে আমি কি করে মনে রেখেছি, এখানে জাস্ট আমি ভিজুয়ালাইজ করছি যে আমি সকালবেলা সূর্যের দিকে তাকিয়ে আছি, সূর্যের দিকে যখনই তাকিয়ে আছি তখন আমার একটা জিনিস মনে পড়ছে যে আমি সূর্যের দিকে তাকিয়ে ভগবান ব্রহ্মার কথা ভাবছি, ভগবান ব্রহ্মাকে স্মরণ করছি। তো যখনই আমি এক মনে করছি, তো একে হচ্ছে সান, সানের দিকে তাকিয়ে আমি নিজে কি করছি না ব্রহ্মাকে মনে করছি। তো ব্রহ্মা থেকে ব্রহ্ম মন্ত্র এই জিনিসটা আমার মনের মধ্যে ভাসছে। ব্রহ্মা থেকে যখনই মনে করছি তখন ব্রহ্মা থেকে ব্রহ্ম মন্ত্র, আর 1 থেকে হচ্ছে সান, এবং সান আর ব্রহ্মা এই দুটোর সঙ্গে একটা স্টোরি ক্রিয়েট করা আছে। তো এখান থেকে আমি ইজিলি রিকল করতে পারছি যে 1901 সালে রবীন্দ্রনাথ ঠাকুর ব্রহ্মমন্ত্র লিখেছিলেন। নেক্সট হচ্ছে 1903 সাল। তো জাস্ট ইম্যাজিন আমরা সবাই একটা বিশাল বড় গাছের তলায় বসে আছি, আর গাছের তলায় যখন বসে আছি হঠাৎ করে কোথা থেকে একটা বিশাল বড় ঝড় এলো, এবং সেই ঝড়ে কি হলো, চারপাশে যে ধুলো বালি ছিল সেই বালিগুলো আমাদের চোখের মধ্যে ঢুকে গেল, ধুলো ঢুকলো না কিন্তু বালিগুলো ঢুকে গেল। তো চোখের মধ্যে বালি ঢুকে গেল, আর আমরা কিসের তলায় বসেছিলাম, গাছ তলায় বসেছিলাম। তো গাছ থেকে হচ্ছে ট্রি, আর হচ্ছে চোখে বালি। তো এখান থেকে আমরা রবীন্দ্রনাথের চোখের বালিকে ইমাজিন করতে পারি। তো চোখের বালি ইন দ্য ইয়ার 1903। ঠিক একই রকম ভাবে 5-এ আমরা কি নিয়েছিলাম, হাইভ, 5 থেকে হাইভ। তো 1905 সাল, হাইভের মধ্যে জাস্ট ইমাজিন করো এরকম একটা ইলজিক্যাল স্টোরি তোমরা নিজের মতো ক্রিয়েট করতে পারো। তো এটাকে মনে রাখার জন্য সাপোজ আমি যদি বলি যে 1905 সাল অর্থাৎ 5 হচ্ছে হাইভ, আর হাইভ থেকে হচ্ছে জাস্ট ইমাজিন যে আমি কোনো একটা হাইভের পাশ দিয়ে যাচ্ছি, অর্থাৎ একটা বিশাল বড় মৌচাক আছে, সেই মৌচাকের মধ্যে দিয়ে যাচ্ছি, এবং আমি যখনই মৌচাকের পাশ দিয়ে যাচ্ছি হঠাৎ করে কেউ একজন একটা পাথর ছুঁড়ে দিয়েছে সেই মৌচাকে, আর সেই মৌমাছিগুলো হচ্ছে আমাকে তাড়া করছে, আর আমি আমার আত্মশক্তি যতটা আছে ততটা শক্তি দিয়ে দৌড়ে পালাচ্ছি, আর মৌমাছিগুলো আমার পেছনে ছুটে ছুটে আসছে। সো জাস্ট ক্লোজ ইউর আইজ অ্যান্ড ভিজুয়ালাইজ দ্য সিনারিও। অর্থাৎ আমি আমার আত্মশক্তি যতটা আছে ততটা শক্তি দিয়ে আমি দৌড়ে যাচ্ছি, আত্মশক্তি ওইদিকে হচ্ছে মৌচাক, মৌমাছি। সো ইন দিস ওয়ে আমি মনে রাখতে পারি যে 1905 সালে কি ঘটছে না, রবীন্দ্রনাথ ঠাকুর আত্মশক্তি রচনা করছিলেন। সো এটা হচ্ছে টেকনিক, আর এই টেকনিকের মাধ্যমে যে সমস্ত ইভেন্ট রয়েছে সেই ইভেন্টগুলো
তোমরা অনায়াসে মনে রাখতে পারবে। এবং এখানে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 থেকে শুরু করে তারপরেও আরো অনেক কিছু রয়েছে, যেমন 12 14 17 19 20 এরকম ভাবে 0 থেকে শুরু করে 109 এতদূর পর্যন্ত কোডিং রয়েছে। তো এই কোডিং গুলোকে জানলে তোমরা যে কোনো সাল বানাতে পারবে এবং সেই সালে কি ঘটনা ঘটছে সেগুলোকে ইজিলি মনে রাখতে পারবে। যেমন ইনভেনশন অফ সাইকেল ইন দ্য 1839, রিভলভার 1835। সো এরকম ভাবে যে সমস্ত কোডিং সিস্টেম আছে সেই কোডিং সিস্টেমগুলোকে তোমরা যখন একেবারে ইজিলি জেনে যাবে তখন তোমরা অনায়াসে পুরো জিনিসটাকে মনে রাখতে পারবে। তো এটা মনে রাখার যে স্টোরিটা, সেই স্টোরিটাকে তোমরা লাইফ টাইম মনে রাখতে পারবে। অর্থাৎ তোমরা যদি একটা ঘটনাকে একবার ইজিলি কানেক্ট করে নিতে পারো ইমেজের দ্বারা, তাহলে এই অ্যাসোসিয়েশন টেকনিকের মাধ্যমে ইমেজের দ্বারা কানেক্ট করে রাখো একটার সাথে আরেকটাকে, সেই ঘটনাটাকে তোমাকে মনে রাখতে হবে এবং তুমি সাল, ইনভেন্টার, কোন অথার কি বই লিখে রেখেছেন, তারপর হচ্ছে গ্রুপ ভার্ব, সায়েন্টিফিক নেম, ইংলিশ নিউ ভোকাবুলারি, এগুলো সবকে মনে রাখতে পারবে। তো কনসেন্ট্রেশন নিয়ে এরপর কিছু কথা বলা যাক। কনসেন্ট্রেশনের কথা বলতে গেলে there is no lack of concentration। আর এখানে তিনটে আমি থ্রি বিগ লাইজ, অর্থাৎ তিনটে বড় বড় মিথ্যে কথা আমি উদাহরণ দিতে চাইবো। সেটা হচ্ছে যে মেডিসিন টু ইমপ্রুভ মেমোরি। তাহলে এই তিনটে বড় বড় মিথ্যে কথা কি? 1 নম্বর, মেডিসিন টু ইমপ্রুভ মেমোরি। অনেকে আছেন যারা হচ্ছে ভাবেন যে মেডিসিনের মাধ্যমে মেমোরিকে ইমপ্রুভ করে দেবো, তাহলে বেটার পারফর্ম করবে স্টুডেন্টরা। অনেকে ভাবেন যে কাউন্সেলিং করবো সাইকিয়াট্রিস্টের সাথে, সাইকিয়াট্রিস্টরা নিশ্চয়ই কিছু সলিউশন বলে দেবেন, তার ফলে আমরা মেমোরি রিকল করতে পারবো, মেমোরি ইমপ্রুভ করতে পারবো, কনসেন্ট্রেশনকে ইমপ্রুভ করতে পারবো। সো 3 নম্বর অপশনে যদি বলা যায় যে কোনো জ্যোতিষীকে হাত দেখানো হবে এবং জ্যোতিষী সাজেস্ট করে দেবেন কিছু উপায়, কিছু কিছু এমন এমন কিছু জড়িবুটি দিয়ে দেবেন বা এমন কিছু তাবিজ বা কবচ দিয়ে দেবেন যেটার থেকে তারা ইমপ্রুভ করতে পারবে। সো আই ডোন্ট থিঙ্ক লাইক দিস, বিকজ আমাদের মেমোরি ডিপেন্ড করে, আমাদের কনসেন্ট্রেশন ডিপেন্ড করে অন্য কিছু জিনিসের উপর, এবং এই সমস্ত জিনিস করার দরকার নেই, যদিও ইট ইজ টোটালি ডিপেন্ডিং অন ইয়োর পার্সোনাল চয়েসেস। বাট আমি সাজেস্ট করব যে এগুলোর মাধ্যমে কতটা ইমপ্রুভ করা যায় আমি জানি না, বাট যে সমস্ত টেকনিক আছে, সায়েন্টিফিক টেকনিক, যেখানে আমাদের কনসেন্ট্রেশন ডিপেন্ড করে, তো বিগেস্ট এভার সিক্রেট ইয়েট অ্যাপ্লাইড বাই ফিউ, এটা ভীষণ বড় একটা সিক্রেট, কিন্তু প্র্যাকটিক্যালি আমরা আমাদের ব্রেন এরকমভাবেই জিনিসগুলোকে মনে রাখে, কিন্তু আমরা আমরা লজিক্যালি বা আমরা প্র্যাকটিক্যালি অনেকেই জানি না যে এই জিনিসগুলো এরকমভাবে হয়, বাট আমরা আনকনসিয়াসলি জিনিসগুলোকে অ্যাপ্লাই করি, সবাই অ্যাপ্লাই করে। তো আমাদের কনসেন্ট্রেশন বেসিক্যালি যে জিনিসটার উপর ডিপেন্ড করে সেটা হচ্ছে ইন্টারেস্ট, এবং আমাদের ইন্টারেস্ট যে জিনিসটার উপর ডিপেন্ড করে সেটা হচ্ছে অ্যাপ্রিসিয়েশন। তো অ্যাপ্রিসিয়েশন কিভাবে আমাদের ইন্টারেস্টকে ডেভেলপ করতে পারে সেটা হচ্ছে জাস্ট একটা এক্সাম্পল দেওয়া যাক। তো এক্সাম্পল যদি আমরা এরকমভাবে ধরি যে কোনো একজন স্টুডেন্ট, তো কোনো একজন স্টুডেন্ট 60% নম্বর পেয়েছে, তো সেই 60% নম্বর যেখানে পেয়েছে, সেই 60% নম্বর যখন পাচ্ছে তখন তার বাবা মা তাকে বলছে যে ওয়াও তুই 60% নম্বর পেয়েছিস। তো গতবারে সেই স্টুডেন্টটা পেয়েছিল 50% নম্বর, সেই 50% নম্বর থেকে এই বছর 10% ইমপ্রুভ করেছে। তো তার প্যারেন্টস, তার আশেপাশের যে পরিবেশ, সেই পরিবেশ থেকে কাকা কাকিমা, আদার রিলেটিভ, নেবারহুড থেকে সবাই বলছেন যে বাহ খুব ভালো পারফর্ম করেছিস, আগের বছর থেকে অনেকটা ইমপ্রুভ করেছিস, 10% ইমপ্রুভ করেছিস। সো 50% থেকে 60%-এ যাচ্ছে। তো তখন কি হচ্ছে না, একটা অ্যাপ্রিসিয়েশন পাচ্ছে। লাইক ইউনো কোনো একজন প্লেয়ার আছে, ফুটবল প্লেয়ার, সে খুব খুব কঠিন সিচুয়েশনে একটা গোল দিয়েছে, খেলার সময় একটা গোল দিয়েছে। তো তারপরে যখন খেলা শেষ হচ্ছে, তারপরে ম্যাচের রেজাল্ট আসছে যে ওই একটা গোলের জন্য সেই টিমটা বিজয়ী টিম হয়েছে। তো সেরকম সিচুয়েশনে যে সমস্ত সেই টিমের ক্যাপ্টেন, সেই টিমের কোচ, দর্শক সবাই সেই মুহূর্তে কাকে অ্যাপ্রিসিয়েশন করছে না, সেই ফুটবল প্লেয়ারটাকে যে সেই গোলটা দিয়েছিল। তো সেই অ্যাপ্রিসিয়েশনটা সেই ফুটবল প্লেয়ারটার মধ্যে এরকম লেভেলে কনফিডেন্স বাড়িয়ে দেয়, এরকম লেভেলে তার খেলার প্রতি মনোযোগ বাড়িয়ে দেয় যে সে আরো বেটার কি করে পারফর্ম করবে সেটার প্রতি তার ফোকাস চলে যায়।
সেটার প্রতি তার কনসেন্ট্রেশন ডাইভার্ট হয়ে যায় এবং তার কনসেন্ট্রেশন সেই জায়গাতেই ইনভলভ থাকে এবং সেটাকে কিভাবে বেটার ওয়েতে আরো ইমপ্রুভ করা যায়, আরো বেটার ওয়েতে নার্চার করা যায় এবং সেখান থেকে সে কিভাবে আরো ইমপ্রুভড হতে পারে সেই দিকে তার ফোকাস কাজ করে। লাইক দ্য সেম ওয়ে, যদি সেই ফুটবল প্লেয়ারটাই কোনো একটা ইজি সিচুয়েশনে গোল মিস করে, তখন কি করে, সবাই হচ্ছে তাকে বলতে থাকে, দূর তুই এটা পারলি না, তুই কি খেলোয়াড়। তো এখানে কি হচ্ছে, অ্যাপ্রিসিয়েশনের অভাব হচ্ছে। তো তখন কি হয়, তার মধ্যে থেকে কনফিডেন্স ল্যাক করতে থাকে, কনফিডেন্সের অভাব হতে থাকে। তো ঠিক এরকম ভাবেই কোনো একজন প্লেয়ার যখন ভালো পারফর্ম করতে পারে না, তার পারফরমেন্স অটোমেটিক্যালি ডিক্রিজ হতে থাকে, বেশ কয়েক মাস ধরে তার পারফরমেন্স খারাপ চলতে থাকে। তো এটা হচ্ছে এরকম একটা সিক্রেট যেখানে অ্যাপ্রিসিয়েশন আমাদের মেমোরির ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল হয়, আমাদের কনসেন্ট্রেশনের ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল হয় এবং জাস্ট শুধুমাত্র ভালো অ্যাপ্রিসিয়েশন, গুড অ্যাপ্রিসিয়েশন আমাদেরকে বেটার পারফর্মার হতে হেল্প করে, বেটার স্টুডেন্ট হতে হেল্প করে, বেটার রেজাল্ট আনতে হেল্প করে। So always be very careful if your child is getting appreciation or not. So be very careful যে আপনাদের বাড়ির যে স্টুডেন্ট আছে, আপনাদের ছেলে বা মেয়ে অ্যাপ্রিসিয়েশন পাচ্ছে কিনা। কেননা অ্যাপ্রিসিয়েশন হচ্ছে এমন একটা ডিমান্ড আমাদের ব্রেনের, যে ডিমান্ডটা হচ্ছে অলওয়েজ শুড বি ফুলফিলড। আদার দেন দ্যাট আমরা আমাদের পারফরমেন্স ক্রমশ খারাপ করতে থাকি এবং সেটা আমাদের ব্রেন একটা আনকনসিয়াস লেভেলে আমাদের পারফরমেন্সকে ডিক্রিজ করতে থাকে। সো আমরা এখন অলরেডি জানি যে আমরা কি কি জিনিস মনে রাখতে পারি না, যেগুলো হচ্ছে নন লজিক্যাল মেমোরির পার্ট: ডিজিট, সায়েন্টিফিক নেমস, কান্ট্রি অ্যান্ড ক্যাপিটালস, ইংলিশ গ্রুপ ভার্বস, ইংলিশ ভোকাবুলারি, বুকস অ্যান্ড অথর্স, ইনভেনশন অ্যান্ড ইনভেন্টার্স। সো এই সমস্ত জিনিসগুলো যে আছে, এই জিনিসগুলো আমরা এর আগেও অলরেডি জেনেছি যে কেন আমরা এই জিনিসগুলো মনে রাখতে পারি না। তো এখন ইমাজিন করুন, আপনার বাড়ির ছেলে বা মেয়ে যে স্কুল বা কলেজ বা যেখানে পড়তে যাচ্ছে, সেখানে একজন টিচার, সাপোজ সায়েন্সের টিচার, বললেন যে 10টা সায়েন্টিফিক নেম আজকে মুখস্থ করে আনতে হবে, কালকে আমি চেক করব। তো আজকের হোমওয়ার্ক দিচ্ছেন 10টা সায়েন্টিফিক নেম, আর কালকে সেটা চেক করা হবে। তো 10টা সায়েন্টিফিক নেম যখনই বলা হলো, তার পরের ক্লাসে দেখা গেলো যে ইংলিশ টিচার এসে বললেন যে 20টা গ্রুপ ভার্ব আগামীকাল উনি জিজ্ঞেস করবেন। তো বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, ইংলিশ ক্লাস সপ্তাহে 7 দিনই, সপ্তাহে 6 দিনই থাকে স্কুলে। তো কি করতে হবে, আগামী দিনই গ্রুপ ভার্বগুলোকে মনে রাখতে হবে। তো আমরা অলরেডি জানি গ্রুপ ভার্ব মনে রাখা কঠিন, আর সায়েন্টিফিক নেম মনে রাখা কঠিন। এখন যখন আপনার বাড়ির ছেলেটা বা মেয়েটা বলবে যে আমি তো এই জিনিসগুলো অনেকবার মনে রাখার চেষ্টা করি, কিন্তু আমি কিছুতেই মনে রাখতে পারি না, আমারই মনে হয় স্মৃতিশক্তি কম, সেই জন্য আমি মনে রাখতে পারি না। তো এটা হচ্ছে নিজের ব্রেনের মধ্যে একটা বিলিফ তৈরি হতে থাকে। সে নিজে বলতে থাকে, হোয়াই উইল আই স্টাডি হোয়েন আই নো আই উইল ফরগেট। আমি কেন পড়বো যে এখানে আমি জানি যে আমি ভুলে যাব। তো এখান থেকে তৈরি হয় ব্রেনের মধ্যে একটা বিলিফ, এবং সেটা হচ্ছে একটা নেগেটিভ বিলিফ। নেগেটিভ বিলিফ জাস্ট ডিস্ট্রাকশনের হচ্ছে স্টার্টিং পয়েন্ট। তো নিজের মধ্যে যখন বিলিফ তৈরি হয়ে যায় যে আমি পারবো না, তখন আমি কেনই বা ট্রাই করতে চাইবো। ট্রাই না করলে ফেলিওর তো হবেই, একদম 100% গ্যারান্টেড যে ট্রাই না করলে ফেলিওর হবেই, আর ট্রাই করলে সাকসেসের চান্সেস থাকতেও পারে। আর এখানে এই নন লজিক্যাল মেমোরির ক্ষেত্রে কি না, ট্রাই করার পরেও, বারবার ট্রাই করার পরেও মনে রাখা যায় না। তো আমরা যদি কি করতে পারি, এই পার্টিকুলার সার্কেলে থাকার যে এই সার্কেলের ভেতরে যে জিনিসগুলো আছে, সেই জিনিসগুলোকে যদি মনে রাখার কিছু সিস্টেম বানিয়ে দিই, যদি মনে রাখার কিছু ওয়ে আউট খুঁজে বার করি, তাহলে আমরা অ্যাপ্রিসিয়েশনের জায়গাটাকে অনেক বাড়িয়ে দিতে পারি। অর্থাৎ স্টুডেন্টরা যদি এই জিনিসগুলো মনে রাখে, তাহলে তারা তাদের সারাউন্ডিং থেকে, তাদের আশেপাশের পরিবেশ থেকে, আশেপাশে যারা থাকে তাদের কাছ থেকে এত বেশি পরিমাণ অ্যাপ্রিসিয়েশন পাবে, এত বেশি পরিমাণ অ্যাপ্রিসিয়েশন পাবে, এত বেশি পরিমাণ অ্যাপ্রিসিয়েশন পাবে, যে তাদের কনফিডেন্স লেভেল, তাদের ইন্টারেস্ট লেভেল, তাদের কনসেন্ট্রেশন লেভেল এমন একটা জায়গায় চলে যাবে যে তারা
এরকম হবে সিচুয়েশন যে 55% যে আগের বারে পেয়েছিল সে 60% নম্বর পেয়ে যাবে। সাপোজ 60% নম্বর যদি কেউ একবার পেয়ে থাকে, সে 60% থেকে যদি একবার 70% নম্বর পেয়ে যায়, তাহলে তার বাড়ির আশেপাশে সবাই যে অ্যাপ্রিসিয়েশনটা দেবে, বাড়ির প্যারেন্টসরা, গুরুজনরা, টিচাররা যে অ্যাপ্রিসিয়েশনটা দেবেন, সেই অ্যাপ্রিসিয়েশনটা তাকে হেল্প করবে তার কনফিডেন্সকে বিল্ড করতে, এবং পরের বছর সে অটোমেটিক্যালি 80% নম্বর পেয়ে যাবে। অর্থাৎ তার ফোকাস সেই দিকে কাজ করবে যে এটাকে কিভাবে আরেকটু বাড়ানো যায়, তাহলে আমি আরো বেটার অ্যাপ্রিসিয়েশন পাবো। তো ব্রেন অটোমেটিক্যালি এটাকে অ্যাকসেপ্ট করে নেয়। লাইক দ্য সেম ওয়ে, যদি 60% থেকে ডিক্রিজ হয়ে 55% হয়ে যায়, তাহলে প্যারেন্টসরা বলে যে দূর, তুই ভালো পড়াশোনা করিসনি, সারা বছর ফাঁকি মেরেছিস, সেই জন্য তোর ভালো রেজাল্ট হয়নি। এরকম টাইপের যখন ডেপ্রিসিয়েশন পায়, তখন ব্রেন সেটাকে নেগেটিভলি অ্যাকসেপ্ট করে এবং নিজের মধ্যে বিলিফ তৈরি করে যে আমার দ্বারাই হবে না, আমি কেনই বা করবো। তো সেখান থেকে শুরু হয় ল্যাকিং, সেখান থেকে শুরু হয় পারফর্ম না করার সূত্রপাত। So what we will learn with these techniques? We will be able to remember what we can't remember normally. যেগুলো সহজে মনে রাখা যায় না, সেই জিনিসগুলোকে আমরা ইজিলি মনে রাখতে পারবো। When to read, which subject and how to read, কিভাবে কোন সাবজেক্ট কখন পড়তে হয় এবং কিভাবে পড়তে হয় সেগুলো নিয়ে ডিসকাস করা হবে, বা সেই জিনিসগুলোকে নিয়ে আমরা ইমপ্রুভ করতে পারবো। হাউ টু গিভ রিভিশন, কিভাবে রিভিশন দিতে হয়। হাউ ক্যান উই রিমেম্বার অল দিস ফর লং টার্ম, আমরা কি করে এই সমস্ত জিনিসগুলোকে শর্ট টার্ম মেমোরি থেকে লং টার্ম মেমোরিতে শিফট করে দিতে পারি। হাউ টু ইনক্রিজ রেসপেক্ট ইন এনি চাইল্ড অর ইন এনি স্টুডেন্ট, কিভাবে কোনো একজন স্টুডেন্টের মধ্যে যে সমস্ত যে রেসপেক্ট, যে শ্রদ্ধা, সে যে লেভেলে শ্রদ্ধা করে কাউকে, সেই শ্রদ্ধার লেভেলটাকে ইনক্রিজ করে দেওয়া যায়, বা তার ভেতর থেকে যে শ্রদ্ধাটা বেরিয়ে আসে, সেই শ্রদ্ধাটা ভেতর থেকে আসবে। অর্থাৎ ইটস নট অ্যান আর্টিফিশিয়াল থিং, এটা হবে একটা আনকনসিয়াস লেভেলে একটা একটা হচ্ছে একটা ভেতর থেকে বেরিয়ে আসবে সেই শ্রদ্ধাটা, এবং সেটা অটোমেটিক সমস্ত জায়গায়, নিজের থেকে লোয়ার লেভেলে, নিচের থেকে হায়ার লেভেলের স্ট্যান্ডার্ড অনুযায়ী হবে না, সেটা হচ্ছে জাস্ট অটোমেটিক সবাইকে, ইচ অ্যান্ড এভরিথিং, ইচ অ্যান্ড এভরি ওয়ে অ্যান্ড টু ইচ অ্যান্ড এভরি ওয়ান। সো হোয়াই এম আই সেইং দিস? তো আমি লাস্ট 4 বছর ধরে দেখছি যে সমস্ত স্টুডেন্টরা এই সমস্ত স্টুডেন্ট এনএলপি টেকনিক তাদের স্টাডিতে অ্যাপ্লাই করে, তাদের প্যারেন্টসরা, তাদের এনএলপি ট্রেনার্সরা খুব বন্ডিং খুব সুন্দর, এবং তারা হচ্ছে জাস্ট অ্যাপ্রিসিয়েট করে তাদেরকে যে এই টেকনিকগুলো তারা অ্যাপ্লাই করার ফলে হচ্ছে তাদের ইমপ্রুভমেন্ট খুব ভালো হয়েছে, এবং তারা হচ্ছে সবাই একে অপরের সাথে এখনো পর্যন্ত কানেক্টেড আছেন, এবং একটা হচ্ছে একটা গুড সারাউন্ডিং তৈরি করেছেন, একটা হচ্ছে এমন একটা সারাউন্ডিং, যে সারাউন্ডিংটা হচ্ছে পজিটিভ ভাইব তৈরি করে, পজিটিভ থটস তৈরি করে, পজিটিভ ওয়ে আউটস তৈরি করে। তো মেইন পারপাস অফ দিস ক্লাস, তো আজকের এই ক্লাসটার মেইন পারপাস ছিল যে আমাদের যে অ্যাপ্রিসিয়েশন, সেই অ্যাপ্রিসিয়েশনটাকে আমরা কিভাবে কোনো স্টুডেন্টের মধ্যে বুস্ট করে দিতে পারি, এবং সেই স্টুডেন্টকে অ্যাপ্রিসিয়েশন বুস্টিং এর মাধ্যমে তার কনসেন্ট্রেশন লেভেলকে আমরা কিভাবে ইমপ্রুভ করে দিতে পারি। তার কনসেন্ট্রেশন লেভেল যদি ইমপ্রুভ হয়, অটোমেটিক্যালি মেমোরি ইমপ্রুভ হতে থাকে, কারণ আমাদের মেমোরি ডিপেন্ড করে থাকে আমাদের কনসেন্ট্রেশন লেভেলের উপরে। তো এটার মাধ্যমেই আমরা আজকের এই ক্লাসটাকে একদম শেষের দিকে নিয়ে যাচ্ছি, এবং আজকের এই ক্লাসটা এতটাই থাকছে। সো পরের ক্লাসে আবার তোমাদের সবার সাথে দেখা হবে। আপনারা সবাই ভালো থাকবেন, এবং আজকের এই ক্লাসটাকে অবশ্যই মেন যে পয়েন্টগুলো আপনারা নোট করে রেখেছেন সেটাকে একবার রিভিশন করে নেবেন। ওকে, সো দ্যাটস ইট ইন টুডেজ ক্লাস। একটা অ্যাসাইনমেন্ট থাকবে আজকের ক্লাসের, সেই অ্যাসাইনমেন্টটা হচ্ছে এরকম, যেটা টেকনিক আলোচনা করা হয়েছে, যে টেকনিকটা হচ্ছে রাইম মেথড। তো সেই রাইম মেথডের যে কোডগুলো 1 থেকে 10 পর্যন্ত, ওই আইটেমগুলো মনে রাখার জন্য, তো এখানে জাস্ট নিজের মোবাইলের ফ্রন্ট ক্যামেরাটাকে ইউজ করে একটা ভিডিও, যেটা হচ্ছে জাস্ট 30 সেকেন্ডের ভিডিও হতে পারে, 1 মিনিটের ভিডিও হতে পারে, আরও ছোট ভিডিও হতে পারে, জাস্ট রেকর্ড করবে যে 1 সান 2 সু 3 ট্রি 4 ডোর এরকমভাবে যেটা আছে, ওটা হচ্ছে তোমরা কতটা মনে রাখতে পারছো সেটা না দেখে একবার ভিডিওটা রেকর্ড করে নেবে। ওকে, সো নেক্সট যেটা হচ্ছে মাই কন্ট্যাক্ট ডিটেলস। So this is my contact details, and I hope all of you are having my WhatsApp number already, and
The second one is my calling number. So from 8 p.m. to 10 p.m. you can call me, and this that's it in today's class, and we will meet in next class. Okay. So thank you so much for watching this lesson.